কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন চ্যাপ্টার, নতুন মজা। অ্যান্ড আজকের চ্যাপ্টারটা আসলে অনেক মজা। আমার তো প্রিয় চ্যাপ্টারগুলোর মধ্যে একটা এটা, সেটা হচ্ছে পরিপাক ও শোষণ। তবে দুঃখজনক বিষয় হলো সত্য যে এই পরিপাক ও শোষণ অধ্যায়টা এইচএসসি বায়োলজির কোনো রাইটারের বইয়ের মধ্যে সুন্দর করে গুছায় দেওয়া নাই। এটা খুবই কষ্টদায়ক বিষয় যে কোনো রাইটারের বইয়ের মধ্যে এই চ্যাপ্টার সুন্দর করে গুছায় দেওয়া নাই, এলোমেলো এলোমেলো। হ্যাঁ, এটা পড়তে গেলে তুমি যখন বই খুলবা, বই খোলার পর তুমি খেয়াল করে দেখবা এইখানে একটু আলোচনা করছে, আলোচনা করে আবার লাভ দিয়ে আরেকটা টপিকে গেছে, ওই টপিকটা একটু আলোচনা করে আবার লাভ দিয়ে আরেক টপিকে গেছে, সেটা শেষ করে আবার দেখা যাবে প্রথম যে টপিকটা অর্ধেক রেখে আসছিল সেখানে ঢুকছে, তারপরে আবার এক টপিকে ঢুকবে, তারপর আবার দ্বিতীয় রেখে আসা টপিকের মধ্যে ঢুকবে, লাস্টে দিয়ে আবার একসাথে এসে মিলবে। মানে একদম জগা খিচুড়ি অবস্থা। আবার হুট হাট আগের হয়ে যাওয়া টপিককে আবার রিওপেন করবে, এরকম করে রাখছে তোমাদের বইয়ের মধ্যে। তো আমি ওই চ্যাপ্টারটাকে গুছাইছি। টানা 5-7টা দিন সময় লাগছে, রাতে 5-7 রাত আমার সময় লাগছে একসাথে এটা গুছাইতে। গুছায়া একটা পার্টিকুলার সিরিয়ালে আমি আসছি, যেই সিরিয়াল অনুযায়ী আমি তোমাদের এই চ্যাপ্টারটা পড়াবো। ওকে, তো বেসিক কনসেপ্টের জন্য অনেক কিছুই পড়তে হয়, পরীক্ষার জন্য কিন্তু আসলে সব কিছু লাগে না, এটা তোমরা জানোই। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যতটুকু দরকার কনসেপ্ট সেটা বলে দিব, যেটা কনসেপ্টে তোমাদের পরীক্ষা আসবে না। আবারও বলে রাখছি, যেই জিনিসগুলো আমি কনসেপ্ট বলবো সেই জিনিসটাকে তোমরা মাথায় রাখবে, এটা হচ্ছে জাস্ট এমনি শুনবা। যেটাকে আমি বলবো মেমোরাইজ, ওই পার্টগুলো এমসিকিউর জন্য মুখস্থ করবা। আর যে পার্টটাকে বলবো নলেজ, সেটাকে সুন্দর করে লিখে রাখবা বা নোট করে রাখবা সৃজনশীল আনসার করার জন্য। ঠিক আছে? তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পরিপাক। পরিপাক চ্যাপ্টারটা খাবার নিয়ে উঠা বসা করবে। খাবার দাবার, খাওয়া দাওয়া সবাই পছন্দ করে। যারা একটু কম পছন্দ করে তাদের শরীর স্বাস্থ্যের অবস্থা আমার মতো হয় আর কি। যাই হোক, আমারও খাওয়া দাওয়া বাড়ছে বলে আমি এখন একটু আগের থেকে স্বাস্থ্যবান হয়েছি। অল ক্রেডিট গোস টু ইওর ভাবি। তো দেখো, এখানে বিভিন্ন রকমের খাবার আছে, বিভিন্ন রকমের খাবার আছে। সেই খাবারটাকে পিচ্ছি, বেসিক্যালি ও হচ্ছে আমার খালাতো বোন, টুকু নাম, ও খাচ্ছে। ও বেসিক্যালি খাচ্ছিল বুফে বসে বসে কক্সবাজারে যায়। তো ওখান থেকে আমি ক্লিপটা নিয়েছিলাম। খাবার স্টাইল দেখো না, খিচুড়ি, এখানে নিচে খিচুড়ি, এটা হচ্ছে বেসিক্যালি খিচুড়ি, আর এটা হচ্ছে পেয়ারা। সেই না, খিচুড়ি দিয়ে পেয়ারা খাচ্ছে, সেই স্বাদ। তো বলতে গেলে সেই টেস্ট। যাই হোক, ও খিচুড়িতে পেয়ারা খাচ্ছিল, ওর মতো খাক, আমাদের কোনো সমস্যা নেই। তো আমাদের যে জিনিসটা বোঝা লাগবে সেটা হচ্ছে আসলে পরিপাক জিনিসটা কি, সেই পরিপাকটা আমাদের কেন প্রয়োজন পড়ে, আমরা কেন খাওয়া দাওয়া করি, আর সেই খাওয়া দাওয়ার ফলে আমাদের কী লাভ হয়। দেখো, খাওয়ার জন্যে অনেকে আছে বাঁচে, যার শরীর স্বাস্থ্য অনেক বেশি হয়, আর যারা বাঁচার জন্য খায়, দুটো কিন্তু দুই জিনিস। বেসিক্যালি বাঁচার জন্য খাইতে হয়, আমাদের বাঁচার জন্য খাবার দরকার, আমাদের প্রত্যেকটা কোষে কোষে খাবার দরকার। এতদিন তোমরা অনেক বায়োলজি পড়ছো, কোষের গঠন চ্যাপ্টার পড়ছো, কোষ বিভাজন চ্যাপ্টার পড়ছো, তোমরা এটাও জেনে গেছো কোষ দিয়ে প্রাণী তৈরি হয়, যেমন পরিফেরা পর্বের প্রাণী, যেমন ইন্টেরিয়র পর্বের প্রাণী, পুরোটাই কোষ দিয়ে তৈরি। ওকে, তো আমাদের দেহের মূল একক হচ্ছে কোষ। আমাদের দেহের মূল একক হচ্ছে কি কোষ, এবং কোষ যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো। আমাদের মানবদেহ কত? আমাদের মানবদেহ প্রায় 100 ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি। 100 ট্রিলিয়ন কোষ, 30 থেকে 100 ট্রিলিয়ন কোষ দিয়ে আমাদের দেহ তৈরি হয়। প্রত্যেকটা কোষের খাবারের চাহিদা আছে, প্রত্যেকটা কোষের খাবার দরকার, খাবার ছাড়া কোষ বাঁচবে না। একটা কোষ থেকে যখন একটা কোষ বিভাজিত হয়, কনসেপ্ট প্রথমেই যে কনসেপ্টটা দিয়ে আমি শুরু করব, প্রথমে একটা কনসেপ্ট তোমাদেরকে আমি দিব। কনসেপ্ট দেখো, কোষ বিভাজনের কনসেপ্টটা তুমি খেয়াল করো। কোষ বিভাজন, কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা জানি কি দুটা ফেজ আছে, একটা হচ্ছে ইন্টারফেস, আরেকটা কি, আরেকটা হচ্ছে এম ফেজ। এম ফেজ, এম ফেজে তো বিভাজন হয়ে যায়। ইন্টারফেজে কি হয়? ইন্টারফেজে প্রস্তুতি নেয়, এবং তোমরা জানো ইন্টারফেজের টাইমটা হচ্ছে 90 থেকে 95% টাইম। 90 থেকে 95% টাইমে সে বিভাজনের প্রস্তুতি নেয়, এবং 5 থেকে 10% টাইমে সে বিভাজিত হয়। আগেইন বলে দিচ্ছি, এগুলো কিন্তু কনসেপ্ট, আবারও মনে রাখো এগুলো কিন্তু কনসেপ্ট, এগুলো পরীক্ষায় আসবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো বলতেছি। ওকে, তো যেটা বলতেছিলাম যে কোষ বিভাজন ইন্টারফেস 90 থেকে 95% টাইম ব্যয় করে। তো ইন্টারফেসকে আমরা কয় ভাগে ভাগ করি? G1, S এবং G2 এভাবে ভাগ করি। তোমরা একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস আমরা পড়ছি, G1 ধাপে কি হয়? G1 ধাপে সাইক্লিন প্রোটিন তৈরি হয়, মনে আছে?
সাইক্লিন সিডিকে তৈরি হয়। তোমাদের হয়তো মনে আছে G1 ধাপে সাইক্লিন সিডিকে তৈরি হয়। সাইক্লিন সিডিকে আসলে কি? সাইক্লিন সিডিকে হচ্ছে প্রোটিন। সাইক্লিন সিডিকে অ্যাকচুয়ালি কি? সাইক্লিন সিডিকে হচ্ছে তাদের আসল পরিচয়, তারা হচ্ছে প্রোটিন। আবার দেখো এস ফেজে কি হয়? এস ফেজে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এস ফেজে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এবং হিস্টোন প্রোটিন তৈরি হয়। এগুলো আগের পড়া, কোষ বিভাজন অধ্যায়ের পড়া। হিস্টোন প্রোটিন তৈরি হয়, তাহলে এখানেও প্রোটিন শব্দটা কিন্তু চলে আসলো। তাহলে এইগুলা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে। তাহলে একটা নাম আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন নামটা আমরা বারবার পাচ্ছি। এখন দেখো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, বা ডিএনএ তৈরি করতে গেলে কি লাগে? 3টা উপাদান লাগে। এর মধ্যে প্রথম উপাদানটা কি? 5 কার্বন বিশিষ্ট শর্করা। 5 কার্বন বিশিষ্ট শর্করা, যার নাম অ্যাকচুয়ালি কি? যার নাম হচ্ছে রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ, বা 5 কার্বন বিশিষ্ট শর্করা লাগবে। তাহলে নতুন একটা নাম আমরা পেয়ে গেলাম, নতুন একটা নাম পেয়ে গেলাম আমরা, সেটা কি? শর্করা। একটা নাম পাইলাম সেটা হচ্ছে প্রোটিন, আর এক নাম পাইলাম কি? শর্করা। দিয়ে ডিএনএ তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। এই ডিএনএ আর প্রোটিন মিলে একসাথে তৈরি হবে ক্রোমোজোম। আচ্ছা, সবই হইল। এরপরে যখন এম ফেজটা শেষ হয়ে যাবে, এম ফেজটা যখন শেষের দিকে আসবে, অর্থাৎ কি? অর্থাৎ কোন ফেজ? টেলোফেজ। অর্থাৎ কোন ফেজ? টেলোফেজ। অর্থাৎ কোষ যখন বিভাজনের শেষ পর্যায়ে আছে, টেলোফেজ। টেলোফেজ ধাপে কি হবে বলো তো? টেলোফেজ ধাপের পরে কি হবে? সাইটোকাইনেসিস হবে। টেলোফেজের পরে কি হবে? সাইটোকাইনেসিস। তো ভাইয়া সাইটোকাইনেসিস অ্যাকচুয়ালি কি হয়? সাইটোকাইনেসিসে কোষ প্লেট তৈরি হয়। সাইটোকাইনেসিসে কি হয়? কোষ প্লেট তৈরি হয়। কোষ প্লেটের পরে কি তৈরি হয়? কোষ ঝিল্লি তৈরি হয়। কোষ প্লেটের পরে কি হয়? কোষ ঝিল্লি তৈরি হয়। কোষ ঝিল্লির পরে কি তৈরি হয়? কোষ প্রাচীর তৈরি হয়। অর্থাৎ তুমি যখন কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা থেকে নতুন 2টা কোষ তৈরি করবা, প্রথমে তুমি কি বানাইলা? তার ডিএনএ এবং প্রোটিন বানাইলা, দিয়ে ক্রোমোজোম বানাইলা। ক্রোমোজোম বানানো শেষ, তারপর তুমি কি করবা? ক্রোমোজোম বানানো শেষ হইলে তারপর তুমি কি করবা? নতুন কোষের প্লেট তৈরি করবা, কোষ ঝিল্লি তৈরি করবা, কোষ প্রাচীর তৈরি করবা, নতুন 2টা কোষ তৈরি হয়ে যাবে। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে, প্রথমে তুমি কি করলা? এম ফেজে একটা নিউক্লিয়াস থেকে তুমি 2টা নিউক্লিয়াস তৈরি করলা। একটা নিউক্লিয়াস থেকে কি করলা? তুমি 2টা নিউক্লিয়াস তৈরি করলা একটা কোষের। আর তারপরে কি করলা? তারপরে তুমি সেই 2টা নিউক্লিয়াসের বাইরে তুমি ঝিল্লি সদৃশ তৈরি করে 2টা আলাদা কোষ তৈরি করে ফেললা। এভাবে করে তুমি কি করলা? 2টা আলাদা কোষ তৈরি করে ফেললা। সেখানে কোষ ঝিল্লি তৈরি হবে, এবং অ্যাজ ইউজুয়াল কোষের বাইরে প্রাচীরও তৈরি হবে। কোষের বাইরে কি তৈরি হবে? প্রাচীরও তৈরি হবে, এবং নতুন 2টা কোষ তৈরি হয়ে যাবে, যেটাকে আমরা সাইটোকাইনেসিস বলি। এই প্রসেসগুলো ঘটে। আচ্ছা, তাহলে এখন তোমাদের যদি বেসিক কমন সেন্সটা থাকে আগের ক্লাসের প্রথম অধ্যায়, যেগুলো তোমাদেরকে রাজীব ভাইয়া পড়াইছিলেন, কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি মনে আছে? কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি ছিল তোমাদের কি মনে আছে? কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি হয়েছিল? ফসফোলিপিড। কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি হয়েছিল ভাইয়া? কোষ ঝিল্লি তৈরি হয়েছিল ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে। কি তৈরি হয়েছিল? কোষ ঝিল্লি তৈরি হয়েছিল ফসফোলিপিড বাইলেয়ার। আরও কি তৈরি হয়েছিল ফসফোলিপিড বাইলেয়ারের পরে? প্রোটিন ছিল। কোষ ঝিল্লি তৈরি করতে গেলে আমার কি লাগছে? কোষ ঝিল্লি তৈরি করতে গেলে 3 প্রকার প্রোটিন লাগছে। 3 প্রকার প্রোটিন লাগছে কোষ ঝিল্লি তৈরি করতে যায়। কোষ ঝিল্লি তৈরি করতে যায় আমার আর কি লাগছে? কোষ ঝিল্লি তৈরি করতে যায় কিন্তু আমার গ্লাইকোক্যালিক্স লাগছে। গ্লাইকোক্যালিক্স, এগুলো প্রথম অধ্যায়ের পড়া। গ্লাইকোক্যালিক্স মানে কি? গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড মানে কি? গ্লাইকো মানে কি? গ্লুকোজ। তার মানে মোদ্দা কথা বলতে গেলে আমার লিপিড লাগছে, আমার প্রোটিন লাগছে, এবং আমার কার্বোহাইড্রেট বা শর্করা লাগছে। লিপিড মানে কি? লিপিড মানে হচ্ছে তেল বা চর্বি। লিপিড মানে কি? তেল, চর্বি, মোম, এগুলো হচ্ছে লিপিড। তাহলে আমি তোমাদের যে জিনিসটা আসলে বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই সহজ কথা। সেই কথাটা কি? তুমি কোষের যখন নতুন কোষ তৈরি করবে, একটা কোষ থেকে 2টা কোষ তৈরি করবা, তখন তোমাকে প্রথমে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে ক্রোমোজোম তৈরি করতে হবে।
নিউক্লিয়াসকে ডাবল করতে হবে, নিউক্লিয়াস ডাবল করার পর কোষকে ডাবল করতে হবে, অর্থাৎ সাইটোকাইনেসিস করতে হবে। তুমি যখন সাইটোকাইনেসিস করবা, কোষ ঝিল্লি আর কোষ প্রাচীর যখন তোমার তৈরি করবা, তখন তোমার প্রোটিনও লাগবে, লিপিডও লাগবে, শর্করাও লাগবে। এমনকি তুমি যখন কোষ প্রাচীর তৈরি করবা, বলো তো কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? বলো, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? বলো। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। সেলুলোজটা কি? একটা শর্করা। অর্থাৎ আমি একটা কথাই বলতে চাচ্ছি, তোমার কাছে একটা কোষ আছে, সেটা তুমি দুইটা বানাবা। একটা কোষ থেকে তুমি যদি দুটো বানাতে চাও, তাহলে তোমার শর্করা, শর্করা, আমিষ আর ফ্যাট, অর্থাৎ ইংলিশে বললে কার্বোহাইড্রেট, আমিষ মানে প্রোটিন, ফ্যাট মানে লিপিড, এই তিনটা উপাদান তোমার লাগবেই। এই তিনটা উপাদান না থাকলে তুমি কখনোই কোষ বানাতে পারবে না। তোমার একটা কোষ দুটা হবে না, দুটো থেকে চারটা হবে না, তুমি ভ্রূণ থেকে প্রাণী হবে না, তোমার কিছুই হবে না। অর্থাৎ তুমি যে বড় হইছো, এই তিনটা উপাদানের হেল্প নিয়ে তুমি বড় হইছো। এই তিনটা উপাদানই তোমার দেহকে তৈরি করছে, অর্থাৎ সেটা যেই হোক, প্রাণী হোক উদ্ভিদ হোক, দেহ এই তিনটা উপাদান দিয়ে তৈরি হবে। সেটা কি? শর্করা, আমিষ আর স্নেহ। কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড। কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড। শর্করাকে ইংলিশে বলা হয় কার্বোহাইড্রেট। শর্করাকে স্যার ইংলিশে কি বলে? শর্করাকে ইংলিশে বলে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড, এই জিনিসগুলো নিয়েই বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। আমি কোষ শ্বসনের কথা কেন বলি? কারণ কোষ শ্বসনে এই তিনটা টপিক নিয়ে আলোচনা করে। কোষ শ্বসনে তিনটা টপিক নিয়ে আলোচনা করে। টেনশনে কিছু নাই, আমি তো আছি তোমাদের, সহজ করে দিব। কোষ শ্বসন আগে না পড়লেও তোমাদের কোনো কষ্ট হবে না, আমি তো আছি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে অবস্থা। এখন এই তিনটা গুরুত্ব বুঝছো? তাহলে কোষ তৈরি করতে গেলে এই তিনটা উপাদান লাগবে। এখন তুমি বলো, কোষে কত রকমের কর্মকাণ্ড হয়? কোষ কত রকমের প্রোটিন তৈরি করে? আচ্ছা, 120 দিন পর পর কোন কণিকা ধ্বংস হয়ে যায় বলো তো? বলো তো, 120 দিন পর পর কোন কণিকা ধ্বংস হয়ে যায়? 120 দিন পর পর লোহিত রক্ত কণিকা ধ্বংস হয়ে যায়। যেটা ধ্বংস হচ্ছে, তাহলে কি তৈরিও হচ্ছে? বলো, তৈরি হচ্ছে না? প্রতিদিনই লক্ষ 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 অণু, লক্ষ 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 পরিমাণ লোহিত রক্ত কণিকা তৈরি হচ্ছে। লোহিত রক্ত কণিকা যখন তুমি তৈরি করবা, কণিকাও তো একটা কোষের মতোই, তাহলে কি তোমার প্রোটিন লাগবে না? লোহিত রক্ত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনটাকে একটা প্রোটিন না? তোমাকে শর্করা লাগবে না? তোমাকে ফ্যাট লাগবে না? লাগবে। অর্থাৎ তুমি যে বেঁচে আছো প্রতিদিন, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে এই তিনটা উপাদান লাগতেছে। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে এই তিনটা উপাদানের হেল্প নিয়ে যাইতে হইতেছে। কোষের প্রত্যেকটা মিনিটে এগুলো লাগতেছে। আরও জিনিস বলি, শর্করার মধ্যে সবথেকে কমন শর্করাটার নাম কি কেউ বলতে পারবা? শর্করার মধ্যে সবথেকে কমন শর্করা কোনটা? সবথেকে কমন মোস্ট ইম্পর্টেন্ট শর্করা কোনটা আমাদের মানুষের দেহের জন্য? মোস্ট ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট কোনটা? মোস্ট ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট। মোস্ট ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট হচ্ছে গ্লুকোজ। যেটা স্যার আমরা বাঁচতে পারবো না, যেটা স্যার আমরা বাঁচতে পারবো না। ভেরি গুড, এটা স্যার আমরা বাঁচতে পারবো না। এই গ্লুকোজ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের লাগে। এগুলো কনসেপ্ট না লিখলেও চলবে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের এই গ্লুকোজ লাগে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে লাগে। এটা স্যার আমরা বাঁচবই না, আমরা শক্তিই পাবো না। আমরা বলি না যে এটিপি, আমরা এটিপি পাই শক্তি। এটিপিকে কি বলে? শক্তি বলে। এই এটিপি পাই আমরা এই গ্লুকোজ ভাঙার ফলে। এই গ্লুকোজ ভাঙলেই আমরা এটিপি পাই, গ্লুকোজ না ভাঙলে আমরা এটিপি পাইতাম না। গ্লুকোজ আছে বলেই আমরা বেঁচে আছি, আমরা থাকতে পারতেছি। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গ্লুকোজ দরকার। গ্লুকোজের লেভেল একটু নিচে নেমে গেলেই আমরা সেন্সলেস হয়ে পড়ে যাব, এবং সেটা যদি 10 থেকে 15 মিনিট স্টে করে আমরা মারা যাব। আবার গ্লুকোজ লেভেল বেড়ে গেলে কি হয় বলো তো? যাদের গ্লুকোজ লেভেল অনেক বেড়ে যায় এবং কন্ট্রোলে থাকে না, তখন কোন রোগটা হয় বলো? তখন কোন রোগটা হয়? তখন হয় ডায়াবেটিস। যখন গ্লুকোজ লেভেল অনেক বেড়ে যায় এবং সেটা কোনো কন্ট্রোল হয় না। তাহলে দেখছো আমরা কিসের কারণে বেঁচে আছি? ছোট 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 রাসায়নিক অণু, এগুলোর কারণে আমরা বেঁচে আছি। গ্লুকোজ, কার্বোহাইড্রেট, শর্করা, কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলোর কারণে বেঁচে আছি। মানে এগুলো আমরা কোথা থেকে পাই? এই খাবারের উপাদানগুলো আমরা কোথা থেকে পাই? কি ব্যাপার? এই খাবার উপাদানগুলো অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে পাই? এই যে এই সকল খাবার থেকে এগুলো আমরা পাই। ওকে, এগুলো থেকে পাই। যেমন এই যে শাকসবজি, এখান থেকে আমরা শর্করা পাই, শর্করা বা কার্বোহাইড্রেট পাই। মাসি রে। তারপরে ধরো এই যে ফল, ফল থেকে আমরা শর্করা পাই, ফলকে থেকে আমরা কি পাই? শর্করা পাই। তারপর দেখো এই যে খেজুর, খেজুর থেকে শর্করা পাই এবং শর্করার পাশাপাশি প্রোটিনও পাই, শর্করার পাশাপাশি অনেক প্রোটিন পাই। তারপর ধরো এই যে দুধ, দুধের মধ্যে আমরা শর্করা পাই, প্রোটিন পাই এবং ফ্যাটও পাই। আদর্শ খাবার। এই যে মাংস, মাংস থেকে আমরা অনেক বেশি প্রোটিন পাই এবং ফ্যাট পাই মাংস থেকে। তারপর যদি আমরা ডিম খাই, দুধ খাই,
ওইগুলো থেকে আমরা এগুলো পাবো। মানে কথা কি, আমরা খাবার খাচ্ছি অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে পাওয়ার জন্যে, এই খাবার উপাদানগুলোকে পাওয়ার জন্যে আমাদের এগুলো দরকার। এখন একটা জিনিস চিন্তা করো, এটাও একটা কনসেপ্ট, এটাও একটা কনসেপ্ট। সো এগুলো তোলা লাগবে না তোমাদের, শোনো কথাগুলো, শোনো আগে বোঝো। এটা আমাদের মানবদেহ, বক্ষ অঞ্চল। সে বক্ষ অঞ্চল, এটা হচ্ছে ফুসফুস। ফুসফুসের মধ্যে এতটুকু কোষে মাইক্রোস্কোপের মধ্যে ঢুকলে এরকম অনেকগুলো কোষ পাবো, এবং এই ধরো একটা কোষ, এই ধরো একটা কোষ, এরকম অসংখ্য কোষ দিয়ে আমাদের দেহ তৈরি। কতগুলো কোষ দিয়ে আমাদের দেহ তৈরি? 100 ট্রিলিয়ন কোষ দিয়ে আমাদের দেহ তৈরি। প্রত্যেকটা কোষেরই খাবার দরকার, প্রত্যেকটা কোষেরই শর্করা, আমিষ আর ফ্যাট লাগবে। এখন দেখো, এই যে এই বার্গারটার কথা চিন্তা করো, এই যে বার্গারের যে পাউরুটি, এই পাউরুটিটা শর্করা, রুটি জাতীয় খাবার হচ্ছে শর্করা। এই বার্গারের যে মাংস আছে, মাংসটা হচ্ছে প্রোটিন, মাংসটা হচ্ছে প্রোটিন, এবং পাশাপাশি ফ্যাটও আছে। এই যে চিজটা দেখতেছো, চিজটা হচ্ছে অনেক বেশি ফ্যাট। তার মানে খাবারের 3টা উপাদান তুমি এখানে পাচ্ছ। খাবারের উপাদান মূলত 6টা, এর মধ্যে শর্করা, আমিষ আর ফ্যাট নিয়ে আমরা কথা বলবো। খনিজ, ভিটামিন আর পানি নিয়ে কথা বলবো না, ওগুলো অতটা গুরুত্বপূর্ণ না। এই 3টা নিয়ে কথা এই খাবারের মধ্যে আছে। এখন একটা জিনিস চিন্তা করো, তোমার কি মনে হয় এই বার্গার এই একটা কোষের ভিতরে ঢোকা সম্ভব? বলো তো। হ্যাঁ, আমরা বুঝলাম যে এই বার্গারের মধ্যে আমি শর্করা, আমিষ, ফ্যাট সবই পাচ্ছি। শর্করা, প্রোটিন আর ফ্যাট, বা কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড আমি সবই পাচ্ছি। ফ্যাটকে লিপিডও বলে কিছু কিছু জায়গায়। ফ্যাটকে কি লেখা আছে? লিপিডও লেখা আছে, কারণ লিপিডের মধ্যে অনেক কিছু থাকতে পারে। তেল, চর্বি, মোম, কোলেস্টেরল, এগুলো সবই লিপিড, একসাথে এগুলোকে লিপিড বলে। তাহলে বার্গারটা একটা কোষের মধ্যে ঢোকা কখনোই সম্ভব না। বার্গারের মধ্যে, বা আমরা ধরো ভাত খাই, একটা ভাত বড় না কোষ বড়? বলো, একটা ভাত বড় না কোষ বড়? একটা ভাতের দানা কত বড় না? একটা ভাতের দানা কখনো একটা কোষের মধ্যে ঢোকা সম্ভব? বলো তো, এত ছোট কোষের মধ্যে সম্ভব না। তাহলে এখন কি করবা তুমি? তোমার কোষের তো শর্করা দরকার, তোমার কোষের তো প্রোটিন দরকার, তোমার কোষের তো ফ্যাট দরকার। বার্গার তো কোষের মধ্যে ঢুকবে না, বা একটা ভাতের দানাই তো কোষের মধ্যে ঢুকবে না। পানি ঢুকতে পারে, বাট এগুলো তো ঢুকবে না। এখন তুমি কি করবা? কি করবা বলো? এই বার্গারের ভিতরে যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলোকে তুমি যদি অ্যামাইনো অ্যাসিডে ভাঙতে পারো, এই প্রোটিনগুলোকে তুমি যদি অ্যামাইনো অ্যাসিডে ভাঙতে পারো, কোথায় ভাঙতে পারো? অ্যামাইনো অ্যাসিডে। তোমার যে ফ্যাটগুলো আছে, এই ফ্যাটগুলোকে যদি তুমি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভাঙতে পারো, তোমার যে জটিল জটিল কার্বোহাইড্রেটগুলো আছে, এটাকে যদি তুমি একদম সরল গ্লুকোজের মধ্যে ভাঙতে পারো, এই অ্যামিনো অ্যাসিড কোষের মধ্যে ঢুকতে পারবে। এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল কোষের ভিতরে ঢুকতে পারবে। এই গ্লুকোজ কোষের ভিতরে ঢুকতে পারবে। তার মানে আমি কি বুঝাইলাম? তুমি যে ভাতটা খাচ্ছ, এই ভাত অসংখ্য গ্লুকোজ দিয়ে তৈরি, যেটাকে আমরা স্টার্চ বলি। আমরা যে ভাত খাই, ভাত, এই ভাতটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় শ্বেতসার। ভাতকে কি বলে? শ্বেতসার, বা ইংলিশে বলা হয় ভাতকে স্টার্চ। এক অণু ভাত, এক দানা ভাত, এক দানা ভাতে কয়েক লক্ষ অণু গ্লুকোজ আছে। এক দানা ভাতে কয়েক লক্ষ অণু গ্লুকোজ আছে, যেটা অ্যাকচুয়ালি শ্বেতসার বা স্টার্চ বলে আমরা সম্বোধন করি। তার মানে আমরা কি বলতে যাচ্ছি? আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কয়েক লক্ষ গ্লুকোজ মিলে স্টার্চ তৈরি করছে, স্টার্চের দানা তৈরি করছে, বা ভাতের দানা বা রুটির দানা। কয়েকশো অ্যামাইনো অ্যাসিড মিলে এক অণু প্রোটিন তৈরি করছে। কয়েকশো অ্যামাইনো অ্যাসিড মিলে এক অণু প্রোটিন তৈরি করছে। তারপরে বড় বড় অনেক ফ্যাটি অ্যাসিড, এমন একটা জৈব অ্যাসিড যেটা ভারী হয়, এই জন্য এটাকে ফ্যাটি অ্যাসিড বলে, এবং ফ্যাট তৈরি করে। এবং গ্লিসারল, এই নামগুলো পড়ার কথা 9 10 তোমাদের। এইগুলা মিলে এক অণু চর্বি বা
লিপিড তৈরি করছে। তার মানে তুমি যে বার্গারটা খাচ্ছ, এই বার্গারের ভিতরে কয়েক লক্ষ গ্লুকোজ অণু আছে পাউরুটির মধ্যে। যে মাংসটা তুমি খাচ্ছ, এই মাংসর একটা অণুতে, মাংসের একটা দানাতে কয়েকশো থেকে কয়েক হাজার অ্যামাইনো অ্যাসিড আছে, যেটাতে প্রোটিনটা তৈরি হয়েছে, মাংসের প্রোটিনটা তৈরি হয়েছে। আর তুমি যে ফ্যাটটা খাচ্ছ, যে তেল বা চর্বি জাতীয় খাবারটা খাচ্ছ, সে তেল আর চর্বি তৈরি হয়েছে অসংখ্য ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিয়ে। এই গ্লিসারল হচ্ছে গ্লিসারিন, যেটা আমরা ঠোঁটে মাখি। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলে তৈরি হয় ফ্যাট বা লিপিড বা তেল, এই দুটো মিলে তৈরি হয়। এগুলো আছে। এখন দেখো, অ্যামিনো অ্যাসিড কোষে ঢুকতে পারবে, গ্লিসারল কোষে ঢুকতে পারবে, ফ্যাটি অ্যাসিড কোষে ঢুকতে পারবে, গ্লুকোজ কোষে ঢুকতে পারবে, কারণ এগুলো ছোটো 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 দানা। কিন্তু বড় 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 শ্বেতসার, চালের দানা, ভাতের দানা, বড় বড় চর্বির দানা, বড় বড় প্রোটিনের দানা কোষের মধ্যে ঢুকতে পারবে না। কথা বুঝছো? তাহলে কোষের মধ্যে কি ঢুকবে? এই যে ছোট ছোট জিনিসগুলা, ছোট ছোট জিনিসগুলা কে কে অ্যামিনো অ্যাসিড। ছোট ছোট জিনিসগুলা কারা? অ্যামাইনো অ্যাসিড কোষে ঢুকবে, ফ্যাটি অ্যাসিড কোষে ঢুকবে, গ্লুকোজ কোষে ঢুকবে। তাহলে এখন তোমার লক্ষ্য কি? তোমার লক্ষ্য হচ্ছে, তোমার এখন লক্ষ্য হয়ে গেছে জীবনে, সেটা কি? তোমার জীবনের লক্ষ্য হচ্ছে, আমি লিখি এখানে, তোমার জীবনের লক্ষ্য বলতে তোমার পরিপাকের লক্ষ্য হচ্ছে জটিল যত শর্করা আছে, জটিল যত শর্করা আছে সেগুলাকে গ্লুকোজে কনভার্ট করা। কারণ আমাদের কোষ গ্লুকোজকে তার ভিতরে ঢুকাইতে পারে। যত বড় 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 ছোট বড় ছোট যত প্রোটিন আছে, এই প্রোটিনগুলাকে তাদের মূল উপাদান অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করা। কারণ প্রোটিন তৈরি হয়েছে কি দিয়ে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কত প্রকার? 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড আছে। এবং যত রকমের ফ্যাট থাকতে পারে বা অয়েল থাকতে পারে, যাই থাকুক, বা কোলেস্টেরল থাকুক, যাই থাকুক, এইগুলাকে কি করতে হবে? এইগুলাকে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে শিফট করতে হবে। এগুলো স্টিল আমরা কনসেপ্ট আছে এখনো। তাহলে আমি যদি সামারিটা নিই, যত শর্করা আছে এগুলোকে গ্লুকোজ বানাইতে হবে, কারণ গ্লুকোজ আমার কোষ নিতে পারবে। যত রকমের প্রোটিন থাকুক না কেন এগুলোকে অ্যামাইনো অ্যাসিড বানাইতে হবে, কারণ আমাদের কোষ অ্যামাইনো অ্যাসিড নিতে পারে। যত ফ্যাট থাকুক না কেন এগুলোকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে আবার শিফট করতে হবে, কারণ আমাদের কোষ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলকে তার ভিতরে ঢুকাইতে পারবে, বাকি কিছু কোষের মধ্যে ঢুকবে না। বুঝছো? বলো বুঝছো কিনা? তাহলে লং স্টোরি শর্ট, লং স্টোরি শর্ট, বড় বড় জিনিসকে ছোট ছোট দানায় পরিণত করতে হবে, যেটা কোষ নিতে পারবে। বড় জিনিস কোষে ঢুকবে না। এই বার্গার কোষের পক্ষে ঢুকানো সম্ভব না, এই বার্গার দিয়ে লাভ নাই। বরঞ্চ এই বার্গারের মতো যত গ্লুকোজ আছে সবগুলোকে আবার ফেরত আনতে হবে, যত প্রোটিন আছে সবগুলোকে আবার ফেরত আনতে হবে, যত ফ্যাট আছে সবগুলোকে আবার ফেরত আনতে হবে, যাতে করে কোষ নিজের মতো সাজাইতে পারে। কেন দরকার এই জিনিসটা দেখো। এখন তোমাদের ছোট্ট আমি আরেকটা কনসেপ্টে নিয়ে যাব, ছোট্ট আরেকটা কনসেপ্ট। দেখো প্রথমে খালি কনসেপ্টই আসবে, ছোট্ট আরেকটা কনসেপ্টে তোমাদের নিয়ে যাই। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। তোমাদের বলছিলাম না যে কোষ রসায়নের কনসেপ্ট দরকার, আমি কনসেপ্ট দিচ্ছি, সমস্যা নাই। অ্যামাইনো অ্যাসিড এই জিনিসগুলো এখানে কনসেপ্ট, কোষ রসায়ন চ্যাপ্টারে যেগুলো আবার নলেজ হয়ে যাবে। অ্যামাইনো অ্যাসিডটা কেমন তৈরি হয়েছে দেখো। অ্যাসিড কখন বলি আমরা? সি ডাবল এইচ থাকলে, সি ডাবল এইচ থাকলে আমরা কি বলি? অ্যাসিড বলি, তাই না? সি ডাবল এইচ মানে কি? জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড সি ডাবল এইচ থাকলে, রাইট? এখন এই আর এর জায়গায় যদি আমরা C2H5 নিয়ে আসি, তাহলে এটাও একটা অ্যাসিড, এটাও একটা অ্যাসিড। এখন আমরা যে কাজটা করব, আর এর জায়গায় যে কাজটা করব, এখানে একটা কার্বন আনলাম, এখানে দুটো হাইড্রোজেন দিলাম মানে CH2, আর এখানে দিলাম একটা নাইট্রোজেন, নাইট্রোজেনের থেকে দুইটা হাত, সেখানে দিয়ে দিলাম হাইড্রোজেন, সেখানে দিয়ে দিলাম কি? হাইড্রোজেন। দেখো তো এটা কি, কি মনে হচ্ছে এটাকে দেখে? এনি আইডিয়া এটা কি হইতে পারে? খেয়াল করো, এই জায়গাটুকু, এই জায়গাটুকু সি ডাবল এস, এই জায়গাটা হচ্ছে অ্যাসিড, এই জায়গাটা কি? অ্যাসিড। এই জায়গাটুকু, এই জায়গাটুকু হচ্ছে নর্মাল CH2, এই জায়গাটা হচ্ছে কি? নর্মাল CH2। আর এই জায়গাটুকু, এইটুকু হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যামাইনোমূলক। অর্থাৎ এখানে আমরা কি তৈরি করছি? এখানে আমরা কি তৈরি করছি? NH2 মানে হচ্ছে অ্যামাইনো, কারণ এটা অ্যামোনিয়া থেকে আসছে। NH3 মানে অ্যামোনিয়া, অ্যামাইনো। আর এটা কি মূলক? অ্যাসিড মূলক। তাহলে এইটাই অ্যাকচুয়ালি
অ্যামাইনো অ্যাসিড। আমরা অ্যাকচুয়ালি এখানে কি লিখছি, অ্যামাইনো অ্যাসিড আঁকাইছি একটা। আমরা এটা কি আঁকাইছি, আমরা একটা অ্যামাইনো অ্যাসিড আঁকাইছি। এটাই একটা অ্যামাইনো অ্যাসিড, এটাই সায়েন্স। এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই যে NH2 অ্যামাইনোমূলক, COOH অ্যাসিডমূলক, এটাই অ্যামাইনো অ্যাসিড। ওকে, কনসেপ্ট। প্রকৃতিতে 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড, 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আছে এরকম, যারা 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড মিলে সকল প্রোটিন তৈরি করে, প্রোটিন বানায়। 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড মিলে সকল প্রোটিন বানায়। এগুলো স্টিল কনসেপ্ট কিন্তু। তার মানে আমাদের ইংলিশ অ্যালফাবেটের লেটার কয়টা বলো? আমাদের ইংলিশ অ্যালফাবেটের লেটার কয়টা? এটা তোমাদের বুঝাই একটা সহজ বিষয় উদাহরণ দিয়ে। আমাদের ইংলিশ অ্যালফাবেটের লেটার আছে হচ্ছে 26টা। এই 26টা লেটার দিয়ে আমরা কি সব কিছু লিখতে পারবো না? APPLE অ্যাপেল, BAT ব্যাট, BALL বাল, CWW কাউ, সব লিখতে পারবো না আমরা এই 26টা লেটার দিয়ে? পারবো। তেমনি এই 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিডকে বিভিন্নভাবে সজ্জিত করে একটার পরে একটা যুক্ত করে আমরা পৃথিবীর সকল প্রোটিন বানাইতে পারবো। জাস্ট একটা পর একটা অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করতে হবে পেপটাইড বন্ধনী দিয়ে। কি বন্ধনী দিয়ে? পেপটাইড বন্ধনী। খেয়াল করো, এই ধরো একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এ মানে অ্যামাইনো অ্যাসিড। এটা ধরো আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটাকে এখানে ধরো আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এখানে ধরো আরেকটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমাকে জাস্ট পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত করতে হবে। কি বন্ধন দ্বারা যুক্ত করতে হবে? পেপটাইড বন্ধন। এই যে বন্ধনটার নাম কি? এই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। এগুলোই কোর্স রসায়নে অ্যাকচুয়ালি তোমাদের পড়াইতাম। এই বন্ধনগুলোর নাম কি? পেপটাইড বন্ধন। তোমাকে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত করতে হবে এরকম করে মিনিমাম 50টা। সব থেকে ছোট যে প্রোটিনটা তার মধ্যে 51টা অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে এইভাবে করে পেপটাইড বন্ধন যুক্ত হতে থাকবে, ডট 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 ডট, তখন কি অনেকগুলো পেপটাইড বন্ধন লাগবে। তখন এই যৌগটাকে, তখন এই জিনিসটাকে আমরা বলবো পলিপেপটাইড, পলিপেপটাইড চেইন। তখন এটাকে আমরা বলবো পলিপেপটাইড চেইন, পলিপেপটাইড চেইন। বুঝছি পলিপেপটাইড কি জিনিস? আচ্ছা, আর এই যে একটা পর একটা অ্যামিনো অ্যাসিড, একটা পর একটা অ্যামিনো অ্যাসিড, একটা পর একটা অ্যামিনো অ্যাসিড, এই যে পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত করতেছে, এই কাজটা কে করে জানো? এনি আইডিয়া? কে করে এই কাজটা? এনি আইডিয়া? একটা পর একটা যুক্ত করার কাজ কে করে? রাইবোজোম। একটা পর একটা যুক্ত করার কাজই করা হচ্ছে রাইবোজোম। এই জন্য রাইবোজোমের কাজের মধ্যে লেখা আছে পলিপেপটাইড চেইন সংযোজন। পলিপেপটাইড চেইনকে সে যুক্ত করে, একটা পর একটা পলিপেপটাইড যুক্ত করে সে পলিপেপটাইড বানায়। এটাই রাইবোজোমের কাজ। এটাই তোমাদের কৌশল গরম চ্যাপ্টারে পড়ানো হয়েছে ট্রান্সলেশনের মধ্যে। দেখছো কোনখানকার জিনিস কোনখানে এসে লাগে। তাহলে এই যে একটা পর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে পেপটাইড বন্ধন দিয়ে, তৈরি করতেছে পলিপেপটাইড। এই পলিপেপটাইডটাই ভবিষ্যতে প্রোটিনে রূপান্তর নিবে। তার মানে এই 20 প্রকার অ্যামিনো অ্যাসিডকে বিভিন্নভাবে বিভিন্ন সংখ্যায় যুক্ত করে তুমি পৃথিবীর যে কোনো প্রোটিন বানাইতে পারবা। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? তেমনি তেমনি যে কোনো প্রোটিনকে ভাঙলে তুমি সর্বোচ্চ ওই 20 প্রকারের অ্যামিনো অ্যাসিডই পাবা, এর বেশি পাবা না। তার মানে এখন বলো এই অ্যামিনো অ্যাসিডগুলো কোথায় ছিল? আসলে কোষের ভিতরেই ছিল, কোষের ভিতরেই ছড়াই ছিটাই ছিল। রাইবোজোম এগুলোকে ধরে ধরে একসাথে লাগাইছে, আরএনএর হেল্প নিয়ে রাইবোজোম এগুলোকে ধরে ধরে একসাথে যুক্ত করছে। তার মানে হচ্ছে তুমি যদি একটা কোষ আঁকাও, এই ধরো যদি তোমার একটা কোষ হয়, এই যদি তোমার কোষ হয় এবং এই কোষের যদি এইটা নিউক্লিয়াস হয়, আচ্ছা নিউক্লিয়াসটা বেশি বড় হয়ে গেছে, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে কোষের আশেপাশে আছে রাইবোজোম। এই হচ্ছে রাইবোজোম, এই হচ্ছে রাইবোজোম, এই হচ্ছে রাইবোজোম। আচ্ছা একটা রাইবোজোমই রাখি, দুইটা রাইবোজোমই রাখি, এতগুলো দরকার নেই। এই হচ্ছে রাইবোজোম। তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো কই আছে স্যার? অ্যামাইনো অ্যাসিডগুলো কই আছে? কোষের মধ্যেই আছে। অ্যামাইনো অ্যাসিডগুলো কোষের মধ্যেই ছড়াই ছিটাই আছে। যে এ কোষের মধ্যে হাজার হাজার অণু অ্যামাইনো অ্যাসিড ছড়াই ছড়াই আছে। রাইবোজোম কি করবে? রাইবোজোম হচ্ছে এদেরকে একটার পর একটা সুন্দর করে যুক্ত করবে। যখন যে প্রোটিন বানানো লাগবে তখন সেই প্রোটিন অনুযায়ী রাইবোজোম এদেরকে একটার পর একটা যুক্ত করবে এবং প্রোটিন তৈরি হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। তাহলে এখন তুমি বলো, তোমার শরীরের কোষের মধ্যে যদি অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি হয় তাহলে তোমার শরীর প্রোটিন তৈরি করতে পারবে? তোমার শরীরের পক্ষে প্রোটিন তৈরি করা সম্ভব?
এই যে আমি যে এস ফেজের কথা বলছিলাম, হিস্টোন প্রোটিন তৈরি, হিস্টোন প্রোটিন তৈরি হবে? এই যে আমি বলছিলাম সাইক্লিন সিডিকে প্রোটিন তৈরি করতে হবে কোষ বিভাজন করতে গেলে, এটা কি হবে? হবে না। তাহলে তোমার কোষের মধ্যে অ্যামিনো অ্যাসিডের সাপ্লাই রাখতে হবে, শেষ হয়ে গেলে আবার নতুন করে সাপ্লাই দিতে হবে। অ্যামিনো অ্যাসিডের সাপ্লাই কোথা থেকে আসবে? তুমি ধরো মুরগির মাংস খাইলা, এখন তোমার শরীরে মুরগির মাংস খেলে কি তোমার মুখের মধ্যে মুরগির মাংস হয় নাকি তোমার মাংস হয়? মাংস মানে তো প্রোটিন, তুমি মুরগির মাংস খাইছো মানে প্রোটিন খাইছো। আর তুমি মুরগির মাংসের প্রোটিন খায়া তোমার শরীরে কি মুরগির মতো মাংস হবে নাকি তোমার মাংস হবে? বলে না মাংস খাইলে মাংস হয়, কারণ প্রোটিন দিয়ে তো ওই মাংস তৈরি করে। এখন তুমি মুরগির মাংস খাইলা, মুরগির মাংস খেয়ে তো তোমার শরীরের মধ্যে মাংস বাড়তেছে তোমার মতো। মুরগির মাংসের প্রোটিন আর তোমার প্রোটিন কি এক? বলো, মুরগির মাংসের প্রোটিন আর তোমার প্রোটিন কি এক? এক না। মুরগির মাংসের প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, এটা তোমার দেহ ভাঙতেছে, ভাইঙা তোমার দেহের মতো করে প্রোটিনে সে কনভার্ট করতেছে, কারণ ছন্দ তো একটাই, 20টা অ্যামাইনো অ্যাসিড। তাহলে মুরগির যে চিকেন ফ্রাই খাইছো তুমি, ওই চিকেন ফ্রাইয়ের মধ্যে যে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, সেটাকে তোমার কোষ ভাঙছে, ভাইঙা কোষের মধ্যে ঢুকাইছে। কোষ সেগুলোরে আবার তোমার মতো করে সাজায় তোমার প্রোটিন তৈরি করছে। এই যে ভাঙার কাজটা করলা, অন্যের প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড বানাইলা, এইটাই পরিপাক, এইটাই হচ্ছে পরিপাক। ক্লিয়ার? এখন ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, তাহলে এবার আমি তোমাদেরকে শর্করার ভূমিকাটা বুঝাই। তুমি সারাদিনের মতো কত কাজ করো, তাই না? এই ধরো তোমার কোষ, এই ধরো তোমার কোষ। এখন তোমার কোষের শক্তি দরকার এই কাজ করতে, তোমার কোষের শক্তি দরকার, এটিপি দরকার, এটিপি। তোমার কোষের শক্তি দরকার এটিপি। এই এটিপি তুমি কই পাবা? এই যে তোমার গ্লুকোজ, এই যে গ্লুকোজ C6H12O6 এর সাথে অক্সিজেন বিক্রিয়া করবে, যে অক্সিজেন তুমি গ্রহণ করো কার্বন ডাইঅক্সাইড আকারে ত্যাগ করবে এবং বানাবে 36 অণু এটিপি। তোমার 1938 পড়ছিলে, আসলে 36 অণু এটিপি। এটিপি দিয়ে তুমি শক্তি পাবা। তাহলে এখন তুমি বলো, তোমার দেহে কার সাপ্লাই দরকার আছে? বলো, কোন জিনিসটা সাপ্লাই তোমার দেহে দরকার আছে শক্তি পাওয়ার জন্য? বলো, কুইকলি বলো। কোন জিনিসটা সাপ্লাই না থাকলে তুমি শক্তি পাবে না? কোন জিনিসটা সাপ্লাই ছিল বলে তুমি শক্তি পাইছো? হুইচ ইজ অনলি অন গ্লুকোজ। এই গ্লুকোজটা তোমার শরীরে তুমি যে অক্সিজেন গ্রহণ করছো, এইটা দ্বারা পুরে এই এটিপি তৈরি করছে। এই এটিপি দিয়ে তোমার কোষ শক্তি পাচ্ছে, সেই শক্তি দিয়ে সেই সকল কর্মকাণ্ড করতেছে। এই যে যুক্ত করবা পেপটাইড বন্ধনী দিয়ে, বন্ধন তৈরি করতে হবে না? বন্ধন তৈরি করতে গেলে শক্তি দেওয়া লাগে না? কই পাবা তুমি এই শক্তি? কই পাবা তুমি এই শক্তি? এই শক্তি পাবা এই এটিপি থেকে। এটিপি তোমাকে কে দিবে? এই গ্লুকোজ তোমাকে এটিপি দিবে। আর ফ্যাট সব কিছুর, ফ্যাট সব কাজে লাগে, ফ্যাট থেকেও তুমি শক্তি পাবা, এই গ্লুকোজ থেকেও তুমি শক্তি পাবা, ইভেন তুমি ফ্যাট থেকেও কি পাবা? ফ্যাট থেকেও তুমি শক্তি পাবা। দুইজনে একই কাজই করবে। দেখছো কেমনে একজনের সাথে একজন ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে? আর একজন প্রশ্ন করছো, ভাইয়া তাহলে অ্যামাইনো অ্যাসিড কি কোষের মধ্যে অটোমেটিক্যালি হয়? না রে বাবা, না। অটোমেটিক্যালি কেমনে হবে একটা জিনিস? তোমাকে বাইরে থেকে খাইতে হবে, বাইরে থেকে কিছু হলেও খাইতে হবে। হ্যাঁ, কিছু জিনিস অটোমেটিক্যালি তৈরি হয়, সেগুলোর জন্য তো তোমাকে খাইতে হবে, খাবারের মাধ্যমে নিতে হবে। এখন তুমি যে খাবার খাচ্ছ সেখানে প্রোটিন আছে, মানে অ্যামিনো অ্যাসিড আছে, গ্লুকোজ আছে, সেগুলোকে ভাঙতে হবে, ভেঙে কোষে পচাইতে হবে। ওইসব বড় বড় টানা তোমার কোষ নিতে পারবে না। কোষ নিবে কি? অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ আর ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? তাহলে কেন দরকার, কিভাবে আসে, সাপ্লাই বুঝছি? ক্লিয়ার? ওকে। তাহলে সবগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করতে হবে। এই জন্যে বড় খাবার তোমার যেটাকে আছে, সেই বড় খাবারের মধ্যে বড় বড় প্রোটিন আছে, এই প্রোটিনগুলোকে ছোট ছোট অ্যামাইনো অ্যাসিডে তোমাকে ভাঙতে হবে। এই ছোট একটা অ্যামাইনো অ্যাসিড। তেমনি এই যে শর্করা জাতীয় খাবার, এখানে বড় শর্করা আছে, স্টার্চ মানে বড় শর্করা, এটাকে ছোট্ট ছোট্ট গ্লুকোজে তোমাকে কনভার্ট করতে হবে। এবং এই কাজ করতে তোমার লাগবে হরমোন আর এনজাইম এবং একটা পৌষ্টিকতন্ত্র। ক্লিয়ার? এটাও কনসেপ্ট, এটাও কনসেপ্ট। তার মানে মোদ্দা কথা হচ্ছে, তুমি যেই খাবারগুলো খাচ্ছ সেটা ডিম হোক আর পাউরুটি হোক, ডিমের মধ্যে আছে ফ্যাট আর প্রোটিন, আর পাউরুটির মধ্যে আছে অনেক বেশি কার্বস। কার্বস মানে শর্করা, কার্বোহাইড্রেট। এইগুলা তোমার কোষের মধ্যে ঢুকবে না, এগুলাকে ছোট ছোট পরিণত করতে হবে। ছোট ছোট করা মানে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। আর এই কাজ করতে কার হেল্প নিতে হবে? একটা তন্ত্রের হেল্প নিতে হবে। সেই তন্ত্রের নাম কি? পরিপাক তন্ত্র, মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। এবং এই কাজ করতে তোমার আর কি লাগবে?
হরমোন লাগবে এবং বিভিন্ন এনজাইম লাগবে। হরমোনের এনজাইম কি? হরমোনের এনজাইম এগুলো হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, তোমার দেহের মধ্যেই তৈরি হয়, তোমার দেহের এই যে ভাঙবা গড়বা এই বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করবে। এই প্রোটিনগুলো তো অটোমেটিক্যালি ভাঙে না রে বাবা, ওইটাই পড়তে তুমি এখানে আসছো, কেমনে ভাঙবে এত সহজ। যেমন একটা উদাহরণ দিই তোমাদের, একটা উদাহরণ দিই, সহজ উদাহরণ দিই, এত জটিলে যাওয়ার দরকার নেই। সুক্রোজ মানে কি বুঝো? সুক্রোজ, সুক্রোজ মানে কি বুঝো? সুক্রোজ মানে চিনি। এই সুক্রোজ তুমি যখন খাও, চিনি যখন তুমি খাও, তখন তোমার ক্ষুদ্রান্তে সুক্রেজ নামক একটা এনজাইম আসে, সুক্রেজ নামক একটা এনজাইম আসে। এই সুক্রেজ ওইটাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভাগ করে, কারণ গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলেই সুক্রোজ বা চিনি তৈরি করছিল। মজার বিষয় হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুজনই একে অপরের সমাণু, দুজনই সাধারণ সংখ্যা C12C6H12O6, দুজনই C6H12O6। ঠিক আছে, যাই হোক দরকার নাই। তাহলে মেন কথা হচ্ছে এই যে আমি সুক্রেজ লিখলাম, এই সুক্রেজটাই হচ্ছে একটা এনজাইম। এই এনজাইমের হেল্প তোমার লাগবে, এনজাইম ছাড়া চলবে না। এনজাইমও লাগবে, হরমোনও লাগবে। এনজাইম আর হরমোন কি? রাসায়নিক পদার্থ, আমাদের দেহ তৈরি করে, রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, ভাঙে গড়ে যেসব গুরুত্বপূর্ণ কাজ করে। ক্লিয়ার? তাহলে সব কনসেপ্টকে যদি আমি একসাথে করি, সব কনসেপ্টকে যদি আমি একসাথে করি, তাহলে এখন পরিপাকের সংজ্ঞা আমি কি দ্বারা করাবো? লিখবা এটা, যে প্রক্রিয়ায়, যে প্রক্রিয়ায়, এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু, তুমি যেটা খাচ্ছ, যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু বিভিন্ন হরমোন ও এনজাইমের প্রভাবে ভেবে, বিভিন্ন হরমোন ও এনজাইমের প্রভাবে, বিভিন্ন হরমোন এবং এনজাইমের প্রভাবে ভেঙে যাবে, ভেঙে সরল দ্রবণীয়, ভেঙে সরল, তারপরে দ্রবণীয়, দ্রবণীয় মানে কি? মিশবে, সরল দ্রবণীয় ও দেহকোষের উপযোগী, দেহকোষের উপযোগী ক্ষুদ্র, দেহকোষের উপযোগী ক্ষুদ্র অণুতে পরিণত হবে। তাকে পরিপাক বলবে, সেই প্রক্রিয়াকে বলে পরিপাক। সেই প্রক্রিয়াটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে পরিপাক। এসব পরিপাকের সংজ্ঞা লিখে ফেলো। তাহলে কি বললাম? জটিল খাদ্যবস্তু হবে না? হ্যাঁ লিখতে পারো, যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু লিখে দিতে পারো, যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু, জটিল লিখে দাও, জটিল শব্দটা অ্যাড করে দাও। যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন, জটিল মানে তো বুঝছো, যেগুলো কোষের মধ্যে ঢুকবে না, বিভিন্ন হরমোন এবং এনজাইমের প্রভাবে ভেঙে সরল, দেহকোষের শোষণ উপযোগী, দেহকোষের মধ্যে ঢুকবে এমন সরল উপাদানে পরিণত হয়, ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকে বলে পরিপাক। আর এই কাজ করতে বিভিন্ন হরমোন এবং এনজাইম আমার লাগবে। এটা যে তোমাকে মুখস্থ করতে হবে এমন না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের জানতে হবে এই পরিপাক কোথায় হয়। দেখো, এই পরিপাক যে তন্ত্রে হয় একে পরিপাক তন্ত্র বলে। এই যে মুখছিদ্র থেকে শুরু করে এই পায়ুপন্ত বিস্তৃত, মুখছিদ্র থেকে শুরু করে এই পায়ুপন্ত বিস্তৃত এই যে তন্ত্র, এটার মধ্যেই পরিপাক সম্পন্ন হয়। আমরা এখানে এখনই ঢুকবো না, আমরা পরে ঢুকবো। আমাদের জানতে হবে এই পরিপাক কয় প্রকার। দেখো কি লেখছে, পরিপাক দুই প্রকার, পরিপাক দুই প্রকার। ঠিক আছে, তাহলে দুই প্রকার, যান্ত্রিক পরিপাক, যান্ত্রিক ও রাসায়নিক। মনে রাখবা এটা, মেমোরাইজ। পরিপাক কয় প্রকার? দুই প্রকার, যান্ত্রিক পরিপাক
এবং রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক, এখন কোনটা কি? এইখানে যেটা আছে, এই সাইডে যেটা আছে এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। এই পেজে যেটা আছে এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাকগুলো কি কি? যেমন ধরো চর্বণ, জিহ্বা সঞ্চালন, চর্বণ, জিহ্বা সঞ্চালন, তালুর সাথে ঘর্ষণ, আমি লিখি আগে, তালুর সাথে ঘর্ষণ, ঠিক আছে? এগুলো জেনে রাখো, চর্বণ, জিহ্বা সঞ্চালন, তালুর সাথে ঘর্ষণ, গলদকরণ, গলদকরণ, পেরিস্টালসিস, পেরিস্টালসিস ইত্যাদি। এইগুলা হচ্ছে চর্বণের মধ্যে দাঁত চলে আসে। এইগুলা হচ্ছে যান্ত্রিক পরিপাক। এইগুলা কি পরিপাক? যান্ত্রিক পরিপাক। সরি, এগুলোকে আমরা কি পরিপাক ডাকছি? যান্ত্রিক পরিপাক ডাকছি। কেন যান্ত্রিক পরিপাক ডাকছি? দেখো, যেই পরিপাকটা মেকানিক্যাল ডাইজেশন বলা হয়, যেইখানে তোমার কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না, যেখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না, যেখানে কোনো কিছুকে দাঁত দিয়ে চাবানো হবে, জিহ্বা দিয়ে লালার সাথে মিশানো হবে, জিহ্বা দিয়ে তালুর সাথে চেপে ধরে রাখা হবে, গলদকরণ করা হবে, মানে কি গেলা হবে, ঠিক আছে? তালুর সাথে ঘর্ষণ মানে কি? তুমি যখন জিহ্বাকে নাড়াবা, তোমার খাবার তালুর সাথে মিশবে, তালুর সাথে চাপ খাবে, পিষ্ট হবে। পেরিস্টালসিস কি? পেরিস্টালসিসটা সামনে আসতো, দেখো পাকস্থলীর মধ্যে খাবার ঢুকতেছে, একটা খাবার পাকস্থলীতে ঢুকতেছে, পাকস্থলীতে যখন ঢুকবে, পাকস্থলীতে এটা কি? এটা অন্ননালী, এটা হচ্ছে অন্ননালী, এটা অন্ননালী, এটা পাকস্থলী, তারপর এটা ক্ষুদ্রান্ত, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, এটা হচ্ছে কি ক্ষুদ্রান্ত্র। এইগুলোর ভিতরে যখন খাবার থাকবে, তখন খাবার অটোমেটিক সংকোচন প্রসারণ মিশ্রিত হবে। এটা মহালালা সৃষ্টিকর্তা এভাবে দিয়ে দিছে। দেখো, এটা নিয়ে চিন্তা করো, তুমি খাবার গিলার পরে তোমার খাবারের উপর কোনো কন্ট্রোল থাকে? দেখো তো, একটু হিসাব করে দেখো, তুমি যখন কোনো খাবার গিলার পরে তোমার খাবারের উপর কোনো কন্ট্রোল থাকে বলো তো? গিলার পরে, জাস্ট গিলার পরে চাপাচ্ছ, সেটাকে তুমি তোমার ইচ্ছা মতো চাপাচ্ছ, তুমি তোমার ইচ্ছা মতো জিহ্বা নাড়াচ্ছ, তুমি তোমার ইচ্ছা মতো তালুর সাথে চাপতেছো, তুমি তোমার ইচ্ছা মতো গিলছো। গিলার পরে তোমার কোনো কন্ট্রোল আছে তোমার খাবারের উপর? আছে? আর কিন্তু কোনো কন্ট্রোল নাই। এরপরে যা আছে সব মহান আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী তোমার যেই সিস্টেম, এই সিস্টেম করবে। এরপর আর তোমার কোনো কন্ট্রোল নাই। এরপর যা হবে সব অনৈচ্ছিক প্রক্রিয়ায় হবে। অনৈচ্ছিক প্রক্রিয়া, যেটা তুমি নিয়ন্ত্রণ করো না। তোমার অন্ননালীর ভিতর দিয়ে খাবার আস্তে আস্তে নামবে, একা একা নামবে না, তোমার অন্ননালী এরকম সংকোচন প্রসারণ হবে, হয়ে খাবারটাকে সামনের দিকে ঠেলবে। পাকস্থলীতে যাওয়ার পরে খাবারটা এরকম প্রতি 20 থেকে 30 সেকেন্ড পর এরকম ঘুরপাক খাবে, এরকম একটা ঘুরপাক খাবে, খেয়ে এখানে 2 থেকে 6 ঘন্টা থাকবে, ডিপেন্ডিং অন কী টাইপের খাবার তুমি খাইছো। তারপরে সেটা ক্ষুদ্রান্তে যাবে, ক্ষুদ্রান্তে যাওয়ার পরে এখানে আবার এই কোমনায় সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটা সামনে আগাবে, এভাবে করে আগাইতে থাকবে। এটাই হচ্ছে পেরিস্টালসিস। এটাই হচ্ছে কি? পেরিস্টালসিস। পেরিস্টালসিস আর কিছুই না, পেরিস্টালসিস হচ্ছে একটা অনৈচ্ছিক প্রক্রিয়া। পেরিস্টালসিস একটা কি? পেরিস্টালসিস হচ্ছে একটা অনৈচ্ছিক ক্রিয়া, যেটার উপর তোমার নিয়ন্ত্রণ নাই। এই অনৈচ্ছিক ক্রিয়ায় খাদ্যবস্তু পৌষ্টিকনালীর ভিতরে ক্রমান্বয়ে সংকোচন প্রসারণের মাধ্যমে সামনে অগ্রসর হইতে থাকে, মিশ্রিত হইতে থাকে। এবং এই জিনিসগুলা, এটাও কনসেপ্ট, এই জিনিসগুলা তুমি বলো, এই জিনিসগুলা এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয়েছে? বলো, এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয়েছে? হয় নাই। যা হয়েছে অটোমেটিক হয়েছে। এখানে যান্ত্রিক পরিপাক হয়েছে, একটা মেকানিক্যাল ডাইজেশন হয়েছে। এই জন্য এগুলোকে যান্ত্রিক পরিপাক বলা হয়। এই জন্য এগুলোকে কি বলা? যান্ত্রিক পরিপাক বলা। তাহলে এই যে জিনিসগুলো বললাম, এগুলো সব কনসেপ্ট। এই পেরিস্টালসিস যা বলছে আপাতত কনসেপ্ট। এখান থেকে মনে রাখার মতো জিনিস একটাই, পরিপাক 2 রকমের, যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। এই দুটো জিনিসে মনে রাখো আপাতত। পরিপাক কয় রকমের? 2 রকমের, যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক। এই দুটো কথাই মনে রাখো। তো যান্ত্রিক পরিপাকটা বুঝলাম, ওকে। এবার আসি রাসায়নিক পরিপাক। এটা খুবই সহজ। দেখো, রাসায়নিক পরিপাকটা খুবই সহজ। তোমার একটা জটিল প্রোটিন আছে, অনেক বড় একটা প্রোটিনের দানা আছে, বড় একটা প্রোটিনের দানা আছে। এইটাকে তুমি এনজাইম দিবা, এনজাইম দিয়ে অ্যামাইনো অ্যাসিড বানায় ফেলবা। তাহলে এখানে কি রাসায়নিক বিক্রিয়া হবে না? বলো তো,
রাসায়নিক বিক্রিয়া হবে না। যেমন একটা বিক্রিয়া তোমাদেরকে আমি লিখে দেখাই, যেমন জটিল শর্করা, যেটাকে আমরা স্টার্চ বলি, স্টার্চ যেটা আমরা ভাতের সাথে খাই, স্টার্চ বা জটিল শর্করা, স্টার্চ বা জটিল শর্করা, এটার উপর বিক্রিয়া করে লালার টায়ালিন নামক একটা এনজাইম। কোন এনজাইম? আপাতত জাস্ট জানো, এটাও কনসেপ্ট, মুখস্থ করা লাগবে না, এখনই মুখস্থ করা লাগবে না। টায়ালিন এটাকে মল্টোজ বানায়। কি বানায়? মল্টোজ বানায়, অনেকগুলো মল্টোজ। তাহলে জটিল শর্করাকে টায়ালিন নামক এনজাইম ভেঙে মল্টোজ বানায়। এই মল্টোজের উপরে বিক্রিয়া করে যে এনজাইম, তার নাম মল্টেস। এই মল্টোজকে গ্লুকোজে শিফট করে দিবে। তাহলে দেখো জটিল শর্করা 2 ধাপে গ্লুকোজ হয়ে গেল। খেয়াল করো, জটিল শর্করা 2 ধাপে গ্লুকোজ হয়ে গেল। তাহলে এখানে কি রাসায়নিক বিক্রিয়া হয়েছে না? বলো তো, এইটাই রাসায়নিক পরিপাক। এটাও কনসেপ্ট, না লিখলেও চলবে, লিখতেও পারো, তোমাদের ইচ্ছা। কনসেপ্টগুলা জানো এখন আপাতত। এগুলো থেকেও পরীক্ষার প্রশ্ন আসবে ফিউচারে, আমরা দেখবো এই কনসেপ্টগুলো ফিউচারে আবার নলেজ হয়ে যাবে। মানে আপাতত জানো, আজকে কনসেপ্টে বেশি থাকবে। ক্লিয়ার? ওকে। তাহলে পরিপাক 2 রকমের, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক দেখলাম আমরা। এইবার আমরা পরিপাক তন্ত্রে চলে যাব। এবার আমরা আলোচনা করব পরিপাক তন্ত্র। যে পরিপাক তন্ত্রে আছে পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি। পরিপাক তন্ত্র কি? যে তন্ত্রে পরিপাক ক্রিয়া হয় তাকে পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বলে। পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বলে। এখন মেমোরাইজের অনেক জিনিস আসবে, তাকে পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বলে। এই চিত্রটা ভালো করে দেখে রাখো। এই চিত্রকে উদ্দীপক বানায় বহুত প্রশ্ন হয়েছে এখন পর্যন্ত। এই চিত্র উদ্দীপকের টেমপ্লেট, উদ্দীপক বা টেমপ্লেট বা স্টেম, এই চিত্র। এবং 5 স্টার চিত্র, এটা 5 স্টার চিত্র, 5 স্টার চিত্র এটা। তোমাদের এই চিত্র আঁকাইতে হবে না, আঁকানো লাগলে আমি নিজে আঁকাইতাম। এখন প্রশ্ন করতে ভাই লাইপেজ কখন লাগে? লিপিড পরিপাক করতে লাইপেজ লাগে, মানে ফ্যাট পরিপাক করতে লাইপেজ লাগে। শোনো, যেই চিত্র আঁকাইতে হবে সেটা আমি নিজে আঁকাবো এবং পাশে লিখে দেবো নলেজ, শুধু সেটাই তুমি আঁকাবা, বাকি কিছু আঁকানোর প্রয়োজন নাই। ওগুলো আসবে না পরীক্ষায়। যেগুলো পরীক্ষা আসবে না সেগুলো তোমাদের আঁকায় সময় নষ্ট করার দরকার নেই। আমি আঁকাবো, বা আমি আঁকানোর পরও যদি বলে দিই এটা নলেজ, তারপর তুমি আঁকাবা, যেটা সৃজনশীলে আসবে। আচ্ছা, এটা কিন্তু উদ্দীপকে আসে, চিনে রাখতে হবে। তাহলে যেহেতু উদ্দীপকে আসতেছে, উদ্দীপকে কেমনে আসে জানো? এই মুখচিত্র লেখা থাকবে না। উদ্দীপকে আসলে তখন এই মুখচিত্র লেখা থাকবে না। তখন কি হয়ে যাবে? তখন এখানে লালা গ্রন্থি আঁকায় দিয়া এখানে বলবে এ, এখানে বলবে বি, এখানে বলবে সি, আর এখানে বলবে ডি। এখানে লিভার আঁকাবে, লিভার আঁকায় বলবে ই, এভাবে করে দিবে। তো চিত্র আরেকটা আছে, এই যে আরো একটা আছে, 2টা চিত্র মূলত। কইরা পরে কি বলবে জানো? বলবে বিতে কেমনে পরিপাক হয় আলোচনা করো, এ স্থলে কেমনে যান্ত্রিক পরিপাক হয় আলোচনা করো, এইভাবে প্রশ্ন করে দিবে। বুঝছি? আচ্ছা, তাহলে পরিপাক হয়। আর এই পরিপাক তন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায়, 2 ভাগে বিভক্ত। পরিপাক তন্ত্রকে 2 ভাগে ভাগ করা যায়। আগেরটা যেটা পড়ছি সেটা হচ্ছে পরিপাক কয় প্রকার, যান্ত্রিক আর রাসায়নিক। এখন পড়তেছি পরিপাক তন্ত্র, যেখানে পরিপাকটা হবে সেটা কয় প্রকার, সেটা 2 প্রকার। পৌষ্টিক নালী বা পরিপাক নালী। পৌষ্টিক আর পরিপাক এক জিনিস। পৌষ্টিক নালী, যেই নালীর ভিতরে পরিপাক হবে, ও পৌষ্টিক গ্রন্থি, ও পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পরিপাকতন্ত্র আর পৌষ্টিকতন্ত্র কি একই? জি, একই জিনিস। এটা মেমোরাইজের মধ্যে মনে রাখো। তাহলে পৌষ্টিকতন্ত্রকে কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা। আবার পরিপাক কয় রকমের? 2 রকমের। পরিপাক 2 রকমের বললে যান্ত্রিক আর রাসায়নিক। আর পরিপাকতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায় বললে পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি, বা পৌষ্টিক নালী বা পৌষ্টিক গ্রন্থি। আচ্ছা, এখন আসো পৌষ্টিক নালী। এই পৌষ্টিক নালী মুখছিদ্র থেকে শুরু হয়। আমাদের মুখের যে ছিদ্র,
এইখান থেকে শুরু হয়, মুখছিদ্র থেকে শুরু, পায়ু পর্যন্ত বিস্তৃত। মুখছিদ্র থেকে শুরু কোন পর্যন্ত বিস্তৃত? পায়ু পর্যন্ত বিস্তৃত। মুখছিদ্র থেকে শুরু হয়ে পায়ু পর্যন্ত বিস্তৃত হয় আমাদের পৌষ্টিক নালী, মুখ থেকে শুরু করে পায়ু ছিদ্র পর্যন্ত। এবং এটা 8 থেকে 10 মিটার লম্বা হয়। তাহলে আমাদের পৌষ্টিক নালী কত মিটার লম্বা? 8 থেকে 10 মিটার লম্বা। এখন তুমি বলতে পারো ভাই মানুষই তো এত লম্বা হয় না। একটা মানুষের অ্যাভারেজ দৈর্ঘ্য হচ্ছে 1.65 মিটার, না আমার দৈর্ঘ্য যদি বলো 1.65 বা 1.64 মিটার, বা দেড় মিটারের একটু বেশি, 2 মিটার না। বা তার ভিতরে নালী আছে 8 মিটার থেকে 10 মিটার। ওয়াও, কেমনে সম্ভব? এই যে দেখো পেঁচানো, এই যে দেখছো পেঁচানো, এই পেঁচানোর কারণে, এই পেঁচানোর কারণে নালী দৈর্ঘ্য তো বেড়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমাদের পৌষ্টিকতন্ত্র মুখছিদ্র থেকে শুরু করে পায়ু পর্যন্ত বিস্তৃত এবং 8 থেকে 10 মিটার লম্বা। আর পৌষ্টিক গ্রন্থি আছে 5 প্রকার, এখানে আমরা পরে আসবো। পৌষ্টিক গ্রন্থি আছে 5টা, ওখানে আমরা পরে আসবো। তাহলে এখন আমরা শুরু করব পৌষ্টিক নালীর কথাবার্তা। পৌষ্টিক নালীর মধ্যে কি কি আছে সেটা এখন আমরা দেখবো। পৌষ্টিক নালীর ভিতরে কি কি আছে? পৌষ্টিক নালী শুরু হবে কি দিয়ে বলো, কুইকলি বলো, কি দিয়ে পৌষ্টিক নালী শুরু হবে? পৌষ্টিক নালী শুরু হবে মুখছিদ্র দিয়ে। পৌষ্টিক নালী শুরু হচ্ছে কি দিয়ে? মুখছিদ্র দিয়ে। মুখছিদ্র, মুখছিদ্র, মুখছিদ্রের পরে মুখবিবর বা মুখগহ্বর। মুখবিবর বা মুখগহ্বর, মুখবিবর বা মুখগহ্বর, মুখবিবর বা মুখগহ্বর। তারপরে আছে কি গলবিল। গলবিল হচ্ছে সেই জায়গা যেটাকে আমরা ইংলিশে ফ্যারিংস বলি, যেটা কিনা এই যে এইটুক জায়গা, বুঝছো তো কোনটুকু? মুখ আর গলা যেখানে একসাথে হয়েছে, গলবিল। মুখ আর গলা যেখানে একসাথে হয়েছে, এবং এর দৈর্ঘ্য লাগবে 12.5 সেন্টিমিটার। গলবিল। গলবিলের পরে কি হবে? অন্ননালী। গলবিলের পরে কি স্যার? অন্ননালী। এই যে লম্বা নালী যেখানে খাবার পাকস্থলী পর্যন্ত যাবে, এই অন্ননালীর দৈর্ঘ্য জানতে হবে 23 থেকে 25 সেন্টিমিটার। তুমি 25 সেন্টিমিটার গড়ে লিখে রাখো। এই 25 সেন্টিমিটার দিয়ে আমাদের দেহে অনেক কিছু আছে, তুমি গড়ে 25 সেন্টিমিটার লিখে রাখো। অন্ননালীর পরে আসবে কি? পাকস্থলী। অন্ননালীর পরে পাকস্থলী। এই যে পাকস্থলী, এই যে জায়গাটা, এই জায়গাটা পাকস্থলী। এই পাকস্থলীতে খাবার অনেকক্ষণ জন থাকে। তো পাকস্থলীর দৈর্ঘ্য, পাকস্থলী থেকে মনে রাখবা, পাকস্থলীর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। আচ্ছা, দৈর্ঘ্য 15 না, পাকস্থলীর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। পাকস্থলীর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার। তবে ভাইয়া পাকস্থলীকে দৈর্ঘ্য প্রস্থ হিসাব করা হয় না, পাকস্থলীকে তার ধারণ ক্ষমতা দ্বারা হিসাব করে, এটা আমরা পরে দেখব। ঠিক আছে? পাকস্থলী। পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত্র। পাকস্থলীর পরে কি? ক্ষুদ্রান্ত্র। এই যে পাকস্থলীর পরে শুরু হয়ে গেছে চিকনজে, চিকনজে পেঁচানো, এটাই ক্ষুদ্রান্ত্র। নামে ক্ষুদ্র হইলেও সে দৈর্ঘ্যে অনেক বড়। তার দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার। তার দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার। নামে ছোট হইলেও সে কিন্তু আকারে ছোট না, অনেক বড়। এই ক্ষুদ্রান্তকে আবার 3টা অংশে ভাগ করা যায়। ক্ষুদ্রান্তের আবার 3টা অংশ। প্রথম অংশের নাম ডিউডেনাম। প্রথম অংশের নাম ডিউডেনাম। ডিউডেনামও 25 সেন্টিমিটার লম্বা। ডিউডেনামের পরে আছে জেজুনাম। ডিউডেনামের পরে আছে জেজুনাম। জেজুনামের পরে আছে ইলিয়াম। জেজুনামের পরে আছে ইলিয়াম। এই ইলিয়ামে যেই ক্ষুদ্রান্ত শেষ হয়। ইলিয়ামের পরে শুরু হয় বৃহদান্ত্র। ইলিয়ামের পরে শুরু হয় কি? বৃহদান্ত্র। বৃহদান্ত্র নামে বড় হইলেও দৈর্ঘ্যে ছোট। এর দৈর্ঘ্য 1.5 মিটার। এর দৈর্ঘ্য 1.5 মিটার। নামে বড় হইলেও দৈর্ঘ্যে সে ছোট। বৃহদন্ত্র। ইলিয়ামের পরে শুরু হয় বৃহদন্ত্র। বৃহদন্ত্রের প্রথমে আছে সিকাম। সিকাম। সিকামের পরে আছে কোলন। কোলন। কোলনের পরে আছে রেকটাম। রেকটাম। রেকটাম মানে কি? মলাশয়। রেকটাম মানে কি? মলাশয়। এখানে আবার মনে রাখবা, সিকামের সাথেই কিন্তু অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। অ্যাপেন্ডিক্স, ওই যে অনেকের পেটে ব্যথা হয় না, বলে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস বলো না, অ্যাপেন্ডিসাইটিস।
এই অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হলে তখন অ্যাপেন্ডিসাইটিস হয়। এটা সিকামের সাথে যুক্ত থাকে, ইলিয়ামের পরে সিকামের সাথে। তাহলে দেখো পাকস্থলী পরে আসলো ক্ষুদ্রান্তের ডিডুনাম, জেজুনাম, ইলিয়াম, ইলিয়ামের পরে বৃহদান্ত শুরু হবে সিকাম থেকে, সিকাম কোলন রেকটাম বা মলাশয়, এবং রেকটাম বা মলাশয়ের পরে আছে পায়ু ছিদ্র, পায়ু ছিদ্র। রেকটাম বা মলাশয়ের পরে আছে কি পায়ু ছিদ্র, বা শুধু পায়ু লিখি তাহলেই হবে, শুধু পায়ু, পায়ু। এই হচ্ছে সিরিয়াল। এই সিরিয়াল আপনাকে জানতেই হবে, এই সিরিয়াল আপনাকে জানতেই হবে, এই সিরিয়াল না পারলে পাপ হবে। এখন আপনাকে কিছু জিনিস আমি একটু লিখে দিই, কিছু জিনিস আমি লিখে দিই, সেটা হচ্ছে ডিউডিনামের দৈর্ঘ্য। যেহেতু পড়াই ফেলছি আমি একটু দাঁড়াও দেখে নিই শিওর হয়ে, যেহেতু পড়াই ফেলছি একসাথে বলে দিই। ডিউডিনামের দৈর্ঘ্য নর্মালি হয় 25 সেন্টিমিটার। হ্যাঁ ঠিক আছে, এই ডিউডিনামের দৈর্ঘ্যটা একটু জেনে রাখি আমরা। ডিউডিনামের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। দেখছো 1.25 দিয়ে কত কিছু, অন্যলিও 25, ডিউডিনামও 25, পাকস্থলীকে গড়ে 25 বলে। জেজুনামের দৈর্ঘ্য 2.5 মিটার, জেজুনামের দৈর্ঘ্য 2.5 মিটার। আর ইলিয়াম হচ্ছে পুরোটার 3/5, পুরো ক্ষুদ্রান্তের 3/5, পুরো ক্ষুদ্রান্তের 3/5। এটা যদি পারো পড়ে নিও, 3/5 এক্সট্রাভাবে লিখে দিলাম এগুলো তোমাদেরকে। তাহলে এই হচ্ছে পুরো পাকস্থলীর কথাবার্তা, এগুলো দৈর্ঘ্য প্রস্থ সহ পুরোপুরি পড়তে হবে। পৌষ্টিক নালী মুখস্থিত থেকে শুরু করে পায় পর্যন্ত বিস্তৃত। এবং স্যার এইখান থেকে যে কি পরিমাণ এমসিকিউ আসছে ভাইরে ভাই, এমসিকিউ এর জন্য এটা ভান্ডার, ভান্ডার। নট চিত্র, নট চিত্র বাট, নট চিত্র বাট কি এমসিকিউ। মেডিকেলের প্রশ্ন, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? সিকাম, জেজুনাম, ইলিয়াম, ডিডুনাম। সিকাম, জেজুনাম, ডিডুনাম, ইলিয়াম, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? আনসার ছিল কি সিকাম। মেডিকেলের প্রশ্ন, বৃহদান্তের কোন অংশের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে? আনসার ছিল সিকাম। মেডিকেলের প্রশ্ন, অন্ননালীর দৈর্ঘ্য কত? আর বোর্ডে যে কিবার আসছে, কতবার আসছে এখান থেকে প্রশ্ন, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়, নিচের কোনটি বৃহদান্তের অংশ নয়, নিচের কোনটির পরে কোনটি থাকে, কার পরে কে থাকে, বৃহদান্তের দৈর্ঘ্য কত, কি কি, কোথায় কি, কতবার যেখান থেকে প্রশ্ন আসছে তার কোনো শেষ নাই। এবং সব থেকে বেশি প্রশ্ন আসছে এই ক্ষুদ্রান্ত থেকে এবং বৃহদন্ত্র থেকে, ক্ষুদ্রান্ত থেকে, বৃহদন্ত্র থেকে, এবং গলবিল, অন্ননালী, এগুলোর দৈর্ঘ্য থেকে, এগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন এখন পর্যন্ত আসছে। মনে থাকবে স্যার? ক্লিয়ার? তাহলে আমরা পৌষ্টিক নালী পড়ে ফেললাম, পৌষ্টিক নালী পড়ে ফেললাম। এবার স্যার আমাদের কোথায় যেতে হবে স্যার? এবার যেতে হবে আমাদের পৌষ্টিক গ্রন্থিতে যেতে হবে, গ্রন্থিতে। আচ্ছা জেজুনামের দৈর্ঘ্য কত ভাইয়া? জেজুনামের দৈর্ঘ্য 2.5 মিটার, 2.5 মিটার, এই 2.5 মিটার, 2.5 মিটার। আর ইলিয়াম হচ্ছে পুরো ক্ষুদ্রান্তের 3/5, তো 3/5 হলে পুরো ক্ষুদ্রান্ত যদি 6 মিটার হয় তাহলে কত হবে? পুরো ক্ষুদ্রান্ত যদি 6 মিটার হয় তাহলে 3-এর কাছাকাছি, 2.5 থেকে একটু বেশি হবে। ওকে ডান। তাহলে এবার আমরা পৌষ্টিক তন্ত্রের মধ্যে পৌষ্টিক গ্রন্থিতে যাব। এবার আমরা পৌষ্টিক, পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি। এখন তোমাদের বইয়ের মধ্যে, তোমাদের বইয়ের মধ্যে পাকস্থলী নিয়ে আরো কিছু জিনিস লিখছে, তারপরে বৃহদন্তের কোলন নিয়ে কিছু জিনিস লিখছে, এগুলো আমি আপাতত স্কিপ করছি। আমি যেভাবে স্কিপ করে গেছি তুমি স্কিপ করে রাখো, সমস্যা নাই। পৌষ্টিক গ্রন্থি। এখন আমরা কনসেপ্টে আসি একটু, কনসেপ্ট, কনসেপ্ট। হোয়াট ইজ গ্রন্থি? হোয়াট ইজ গ্রন্থি বা গ্ল্যান্ড? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা আজকে নতুন তাদেরকে আবার বলে রাখি, আমি যখন কোনো কিছুকে কনসেপ্ট বলবো তুমি মনে রাখবা এগুলো সাধারণত এই চ্যাপ্টারের সৃজনশীল পরীক্ষার জন্য লাগবে না, বা এমসিকিউর জন্য লাগবে না এই চ্যাপ্টারে, বাট তোমার জানার জন্য আমি লিখতেছি। আমি যখন এম লিখবো কোথাও বা এম মেমোরাইজ বলবো তাহলে বুঝবে এগুলো এমসিকিউ এর জন্য। আর কোথাও যদি আমি নলেজ শব্দটা লিখি তাহলে বুঝবে এটা সরাসরি সৃজনশীলের জন্য লাগবে। ওকে, তাহলে আমি কনসেপ্ট বলতেছি, তার মানে এটা এই চ্যাপ্টারের সৃজনশীলের জন্য সরাসরি লাগবে না এই সংজ্ঞাটা, বাট জানতে হবে তোমাকে এই জিনিসটা। গ্রন্থি বা গ্ল্যান্ড কি? গ্রন্থি বা গ্ল্যান্ড হচ্ছে কোষ বা টিস্যু, কোষ বা টিস্যু বা কোনো অঙ্গ, কোষ বা টিস্যু বা কোনো অঙ্গ যেখান থেকে রস ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? রস ক্ষরণ হয়, রস ক্ষরণ হয়। যেমন খেজুরের রসের ব্যাপারে তো সবাই জানো, তাই না? খেজুরের রসের ব্যাপারে সবাই জানো না? খেজুর থেকে যে আমরা রস পাই,
খেজুরের রস আমরা সবাই পছন্দ করি খাই আমরা। তো খেজুরের রসটা খেজুরের কোথা থেকে আসে? খেজুরের গাছের ডাল কাটলে আসে। তো ওই যে ডাল যেটার থেকে রসটা বেরোচ্ছে অ্যাকচুয়ালি কোষ থেকেই তো আসতেছে, তাই না? ডাল থেকে রস আসলে কই থেকে আসবে? আসমান থেকে আসবে না, খেজুর গাছের ওই ডালের কোষই রসগুলো তৈরি করতেছে আর সেগুলো গড়ায় গড়ায় পড়তেছে। আম গাছের ডাল কাটলে কষ বের হয়, এই কষও রস। আর এই যেই কোষ থেকে এই রসগুলো আসতেছে ওইগুলো হচ্ছে গ্রন্থি কোষ বা গ্রন্থি। যদি কোষ থেকে আসে তাহলে গ্রন্থি কোষ, অঙ্গ থেকে আসলে সেই অঙ্গটার নামই হবে গ্রন্থি বা টিস্যু হইতে পারে। ক্লিয়ার? অর্থাৎ আমাদের মানব দেহের যেই কোষ বা যেই টিস্যু বা যেই অঙ্গ থেকে বিভিন্ন রকমের রস পাওয়া যায় সেটাই হচ্ছে গ্রন্থি। সেই কোষগুলো হচ্ছে গ্রন্থি। সেই কোষগুলো কি? গ্রন্থি। ওকে, গ্রন্থি বা গ্ল্যান্ড। গ্রন্থি বা গ্ল্যান্ড। এই কোষ, এই রস যে ক্ষরণ হচ্ছে, এই রসগুলো, এই কোষ বা অঙ্গ এগুলো হচ্ছে কি গ্রন্থি। তখন এই রস ক্ষরণকারী কোষগুলোই হবে গ্রন্থি। এই গ্রন্থি আবার দুই রকমের। এই গ্রন্থি আবার দুই রকমের। একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। ভাই এই কনসেপ্ট তোমার সামনে যে কতবার লাগবে, অন্যান্য চ্যাপ্টারেও লাগবে, ঠিক আছে? কলা গাছে, হ্যাঁ কলা গাছ থেকেও দেখবা এরকম কষার মতো বেরোচ্ছে। আমরা মানুষের ক্ষেত্রে হিসাব করতেছি। বহিঃক্ষরা গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থি। তোমরা হরমোনের নাম শুনছো না, এগুলো এখানে আসবে। বহিঃক্ষরা গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থি। যেই গ্রন্থির নালী আছে, যেই গ্রন্থির নালী আছে এবং যার থেকে এনজাইম পাওয়া যাবে, এবং যার থেকে কি পাওয়া যাবে? এনজাইম পাওয়া যাবে, যার থেকে বিভিন্ন রকমের এনজাইম পাওয়া যাবে, সে হবে বহিঃক্ষরা গ্রন্থি। আর যেই গ্রন্থির নালী নাই, যেই গ্রন্থির নালী নাই, যেই কোষগুলো থেকে কোনো নালী বের হয় না, এবং যারা হরমোন ক্ষরণ করে, যারা কি করে? হরমোন ক্ষরণ করে, বা অর্থাৎ যেই কোষ থেকে রসগুলা বের হইতেছে, রসগুলো আসলে হরমোন, তাকে বলবে অন্তঃক্ষরা গ্রন্থি। যেহেতু নালী নাই তাহলে হরমোন কার মাধ্যমে প্রবাহিত হবে? হরমোন কার মাধ্যমে পরিবাহিত হবে? রক্ত রসের মাধ্যমে, অর্থাৎ রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে প্রবাহ হবে সারা দেহের মধ্যে। যেমন আমাদের এইখান থেকে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েডের কিছু হরমোন বের হয়, রক্তের মাধ্যমে মিশে সেটা সারা দেহের বিভিন্ন জায়গায় কাজ করে। আমাদের এইখানে পিটুইটারি গ্রন্থি আছে, ছোট্ট কিছু কোষ দিয়ে তৈরি। এইখান থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরণ হয়, যে হরমোন যে আমাদের যৌনাঙ্গে, সেই যৌনাঙ্গের বৃদ্ধির জন্য কাজ করে। এখান থেকে গ্রোথ হরমোন আসে, যে গ্রোথ হরমোন আমাদের দেহের বৃদ্ধি করে। এইখান থেকে থাইরয়েড উদ্দীপক হরমোন আসে, যারা থাইরয়েড যে কাজ করে। ঘাসফড়িংয়ে পড়াইছি না জিনিসগুলো? বলো তো, ঘাসফড়িংয়ে একটু একটু বলছি না, একটা জায়গায় হরমোন যায় এক জায়গায় কাজ করে। তাহলে এই যে কোষগুলো হরমোন তৈরি করতেছে, এগুলো তো গ্রন্থি। মনে নাই ঘাসফড়িংয়ে বলছিলাম যে? তাহলে এগুলো হচ্ছে কি? গ্রন্থি। সেই গ্রন্থি থেকে যদি নালীর মাধ্যমে কোনো কিছু ক্ষরণ হয় সেটা হবে এনজাইম। সেই গ্রন্থি থেকে যদি নালী ছাড়া রক্তের মাধ্যমে কিছু প্রবাহিত হয় সেটা হবে হরমোন। এই এনজাইম আর হরমোন দেহের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াকে কন্ট্রোল করে, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াকে কি করে? কন্ট্রোল করে। ঠিক আছে? এখন আমাদের জানতে হবে, এখন যেটা আমাদের জানতে হবে, নলেজ, নলেজ অ্যান্ড মেমোরাইজ। নলেজ এবং মেমোরাইজে যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রন্থি কয়টা। একদম শুরুতে মুখে পাবো আমরা লালা গ্রন্থি, একদম শুরুতে মুখে পাবো এই যে লালা গ্রন্থি, এই যে লালা গ্রন্থি, 3 জোড়া লালা গ্রন্থি মুখে পাবো আমরা, 3 জোড়া লালা গ্রন্থি। লালা গ্রন্থি শেষ করে আমরা যাব পাকস্থলীতে। এখন তোমরা বলতে পারো ভাই একটু আগে না পাকস্থলীকে আপনি নালীর মধ্যে নাম দিলেন, এই যে একটু আগে না পাকস্থলীকে আপনি নালীর মধ্যে নাম দিলেন, এইটাকে আবার গ্রন্থির মধ্যে আনতেছেন? ভাইয়া এই যে পাকস্থলী, এই পাকস্থলীর ভিতরে যে কোষগুলা আছে, এই যে কোষগুলা, এই কোষও রস ক্ষরণ করে, এই কোষ থেকেও এনজাইম আসে, এই কোষ থেকেও হরমোন আসে। তাহলে পাকস্থলীর ভেতরে যেই কোষগুলা এনজাইম আর হরমোন ক্ষরণ করবে সেগুলাকে কি আমি গ্রন্থি বলবো না? বলো বলো। এইটাকে তখন বলবে গ্যাস্ট্রিক গ্রন্থি, এইটাকে তখন বলবে গ্যাস্ট্রিক গ্রন্থি। মনে রাখবা যেখানে গ্যাস্ট্রিক শব্দ পাবা বুঝবা পাকস্থলী। ওকে, তারপর তুমি যাবা কোথায়? ক্ষুদ্রান্ত। এই যে ক্ষুদ্রান্ত, এই যে ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্ত এনজাইম হরমোন ক্ষরণ করবে, ওইটাকে বলবে আন্তরিক গ্রন্থি।
কি গ্রন্থি? আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি, যে ক্ষুদ্রান্ত থেকে যদি এনজাইম আর হরমোন ক্ষরণ করে ওই কোষগুলো হবে আন্তরিক গ্রন্থি। তারপরে দেখো আমাদের অগ্নাশয় নামক একটা অঙ্গ আছে, অগ্নাশয়। অগ্নাশয় নামক আমাদের একটা অঙ্গ আছে, এই যে দেখো, এই যে একটু মুছে দিই, এই দেখো অগ্নাশয় নামক একটা অঙ্গ আছে, এই যে পাতার মতো দেখতে। এখান থেকেও এনজাইম আর হরমোন পাওয়া যায় এবং এটা মিশ্র গ্রন্থি। এবং সর্বশেষ যেই গ্রন্থিটা আমাদের সব থেকে বড় গ্রন্থি, সেই গ্রন্থিটার নাম হচ্ছে যকৃৎ বা কলিজা বা লিভার। যকৃৎ বা কলিজা বা লিভার পাকস্থলীর ডান দিকে থাকে। এই যে এটা মানব দেহের সব থেকে বড় গ্রন্থি, মনে রাখবেন। শুধু পরিপাকতন্ত্রের না, আমাদের পুরো দেহের মধ্যে সেটা যেই তন্ত্রই হোক, সব থেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ বা লিভার। তাহলে এই 5টা নাম স্যার একটু পড়বেন, মনে রাখবেন, মুখস্থ করবেন এই 5টা জিনিস, আর সব ভুলে যান। এই 5টা গ্রন্থির নাম এবং অবস্থান ভোলা যাবে না। নাম এবং অবস্থান ভোলা যাবে না। আমি অবস্থান শিখাই দিব পরে, নামগুলো আপাতত মনে রাখেন। লালা গ্রন্থির অবস্থান কোথায়? মুখ গহ্বরে। গ্যাস্ট্রিক গ্রন্থির অবস্থান কোথায়? পাকস্থলীর ভিতরে। আন্তরিক গ্রন্থির অবস্থান কোথায়? ক্ষুদ্রান্তের প্রাচীরে। অগ্নাশয়ের অবস্থান কোথায়? ক্ষুদ্রান্তের নিচে, ক্ষুদ্রান্তের বাঁকে। যকৃতের অবস্থান কোথায়? পাকস্থলীর ডান দিকে। আমি সব শিখাই দেবো, আপাতত নামগুলো একটু মনে রাখতে হবে আমাদের। ক্লিয়ার? মনে থাকবে? স্লাইডে কেমন কোনো প্রবলেম হচ্ছে? স্লাইডে কিন্তু অত বেশি কিছু লেখা নাই। সাইডে কেমন কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে না, আই থিঙ্ক। না বুঝারই না, সমস্যা হওয়ারই কথা। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? স্যার আপনাদের যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকে, এই পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমরা এখন সরাসরি বইয়ে যাব, মেন বইয়ে যাব। আপডেট এডিশনের বই আজকে যতটুকু পড়াইছি এর মধ্যে কোনো এক্সট্রা ইনফো নাই। সো এক্সট্রা ইনফো নিয়ে পেছানোর দরকার নেই, যখন আসবেন তখন বলে দিব। এই চ্যাপ্টারে এক্সট্রা ইনফো আছে, যখন যতটুকু লাগবে বলে দিব। দাগান দাগান। যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে ও এনজাইমের সহায়তায় ভেঙে দ্রবণীয়, সরল ও তরল এবং দেহকোষের গ্রহণ উপযোগী ক্ষুদ্র অণুতে পরিণত হয় তাকে পরিপাক বলে। ঠিক আছে? এবং যে তন্ত্রের মাধ্যমে খাদ্যবস্তুর পরিপাক ও শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র বলে। গেল। পরিপাককে 2 ভাগে ভাগ করা যায়, যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক। ঠিক আছে? যান্ত্রিক পরিপাকের মধ্যে কি কি আছে? যান্ত্রিক পরিপাকের মধ্যে আছে চিবানো, গলদকরণ, পৌষ্টিক নালী অতিক্রমের সময় নালীর বিভিন্ন অংশে পেশির সঞ্চালন, ভাঙন, টুকরা টুকরায় পরিণত করা ইত্যাদি। এগুলো যান্ত্রিক পরিপাকের মধ্যে পড়ে। ডিটেলস লাগবে না, এগুলো দাগানো লাগবে না, এগুলো আমি আপনাদেরকে বলছি। এরপর আপনারা চলে যাবেন রাসায়নিক পরিপাকে। রাসায়নিক পরিপাকে হচ্ছে যখন বিভিন্ন রকমের এনজাইম দিয়ে বিক্রিয়া করবে, এগুলো কিছু দাগানো লাগবে না। আপনারা চলে আসবেন পৌষ্টিক তন্ত্রের মধ্যে কি কি আছে। এই তন্ত্র পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি নিয়ে তৈরি। পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি নিয়ে তৈরি, এটা মুখস্থ করবেন। তারপরে পরিপাক কয় প্রকার, এটাও মুখস্থ করবেন। পরিপাকের সংজ্ঞা মুখস্থ করবেন। বুঝাই দিচ্ছি, নিজের মতো করে নিজে মুখস্থ করবেন। একবার বুঝে রাখলে লাভ নাই আপনি যদি নিজে বাসায় না পড়েন। পরিপাক নালীর দৈর্ঘ্য কত? পৌষ্টিক নালীর দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার, মুখস্থ করবেন। 8 থেকে 10 মিটার। ঠিক আছে? তারপরে আসি পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি কয়টা? 5টা। পৌষ্টিক গ্রন্থি কয়টা? 5টা। কি কি? লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি, মুখস্থ করবেন। তারপর দেখেন এইখানে শুরু হয়েছে মুখছিদ্র দিয়ে, মুখ গহ্বর, গলবিল, দৈর্ঘ্য মুখস্থ করবেন। অন্ননালী, দৈর্ঘ্য মুখস্থ করবেন। পাকস্থলী, দৈর্ঘ্য প্রস্থ দুটাই মুখস্থ করবেন। পাকস্থলী এগুলো আপাতত পড়ার দরকার নাই, এগুলো পরে। ক্ষুদ্রান্ত, দৈর্ঘ্য মুখস্থ করবেন। ক্ষুদ্রান্তের 3টা অংশ আছে, নাম জানবেন। বৃহদন্ত, দৈর্ঘ্য মুখস্থ করবেন। বৃহদন্তের 3টা অংশ আছে, নাম জানবেন। এগুলো আপাতত দরকার নাই, এগুলো পরে লাগবে, এগুলো লাগবে, আমি কাটি নাই, এগুলো পরে। আর লাস্টে আছে পায়ু। আর গ্রন্থিগুলো কি কি? লালা গ্রন্থি যেটা মুখে, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায়? পাকস্থলীতে। আন্তরিক গ্রন্থি কোথায়? অন্ত্রে। সেটা ক্ষুদ্রান্তও হইতে পারে, বৃহদন্ত্র হইতে পারে, দুটোই হইতে পারে। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখানে আমি একটু দেখাই দিই কোলন নামের যে অংশটা আছে, কোলন। এই যে কোলনের আবার 4টা অংশ। দেখেন, এইটুকু জায়গা হচ্ছে সিকাম, আর এইটুক জায়গা হচ্ছে মলাশয়।
পুরো সবুজ পাটটা হচ্ছে বৃহদন্ত্র, খেয়াল করেন এই পুরো সবুজ পাটটা হচ্ছে বৃহদন্ত্র। তাহলে এইটুক যদি সিকাম নিয়ে নেয়, এই যে অ্যাপেন্ডিক্স আঙ্গুলের মতো ঝুলে আছে সাদা, আর এইটুক যদি পায়ু নিয়ে নেয়, মলাশয় নিয়ে নেয়, এইটুক নিল সিকাম, এইটুক নিল রেকটাম, তাহলে মাঝখানে এই যে এই বাকি অংশটুকুর নাম কি বলেন তো? পুরো সবুজ জায়গাটা বৃহদন্ত্র। বৃহদন্ত্রের 3টা অংশ, এই যে নাম, বৃহদন্ত্রের 3টা অংশের নাম। এর মধ্যে আমি বললাম এইটুকু হচ্ছে সিকাম, এইটুকু হচ্ছে রেকটাম, তাহলে মাঝখানের এই অংশটুকুর নাম কি বলেন? মাঝখানে এই অংশের নাম হচ্ছে কোলন। এবার দেখেন খেয়াল করে, কোলন উপর দিকে উঠছে, ঊর্ধ্বগামী কোলন, কোলন আড়াআড়ি গেছে, অনুপ্রস্থ কোলন বা ট্রান্সভার্স কোলন, আড়াআড়ি। কোলন নিচের দিকে নামছে, নিম্নগামী কোলন, এবং কোলন সাময়িক সময়ের জন্য মল জমা রাখছে, সিগময়েড কোলন। এই হচ্ছে কোলনের 4টা অংশ: ঊর্ধ্বগামী কোলন বা অ্যাসেন্ডিং কোলন, অনুপ্রস্থ কোলন বা আড়াআড়ি কোলন, নিম্নগামী কোলন বা ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন যে সাময়িক সময়ের জন্য মল জমা রাখে। ঠিক আছে, মলাশয়ে যাওয়ার আগে সাময়িক সময়ের জন্য মল জমা রাখে, মলাশয়ে মল আসলে মল ত্যাগের ইচ্ছা জাগে, পায়ুর মাধ্যমে মল আমরা বের করে দিই। এই হচ্ছে কোলনের জায়গাগুলোর নাম। আমরা পরে আবার এটা পড়তাম, আমি একটু আগেই বলে দিলাম তোমাদেরকে। ক্লিয়ার? কোলন বানান ভুল, কোলন বানান এভাবে COLON, কোলন। যদি প্রশ্ন করি অ্যাপেন্ডিক্স কোন খণ্ডের সাথে যুক্ত, মেডিকেলের প্রশ্ন এটা, অ্যাপেন্ডিক্স কোন খণ্ডের সাথে যুক্ত বলো? অ্যাপেন্ডিক্স কোন খণ্ডের সাথে যুক্ত? কার সাথে যুক্ত অ্যাপেন্ডিক্স? সিকামের সাথে, বৃহদন্তের সিকামের সাথে। লিখে রাখো এম, মেডিকেল আসছে এই প্রশ্ন। অ্যাপেন্ডিক্স কোন অংশের সাথে যুক্ত? বৃহদন্ত্রের সিকামের সাথে যুক্ত, বৃহদন্ত্রের সিকামের সাথে যুক্ত। ক্লিয়ার? এগুলা ভুল করলে চলবে না। নিচে আসেন। আচ্ছা, পরিপাক 6টা ধাপে হয়, পরিপাক 6টা ধাপে হয়। এটা একটু কনসেপ্ট লিখে রাখেন আপনারা, এটা কনসেপ্ট। নর্মালি 6টা ধাপ আপনাকে কখনো বোর্ডে লিখতে বলবে না পরীক্ষায়, বাট একটু জানতে হবে কোন 6টা ধাপে পরিপাক হয়, কোন 6টা ধাপে পরিপাক হয় একটু আপনাকে জানতে হবে, কিন্তু কখনো এটা আপনাকে পরীক্ষায় লিখতে বলবে না। আমি কিন্তু ক্লাসগুলোকে সর্বোচ্চ নলেজ, কনসেপ্ট বেস এবং এক্সাম বেসড করতেছি। তুমি কি এটা বুঝতেছো? ক্লাসের মধ্যে আমি কি পরিমাণ তোমাদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি, আবার পরীক্ষার জন্য কি আসবে বলে দেওয়ার চেষ্টা করি। টের পাও তোমরা এই ব্যাপারটা? আবার দেখো রিভিশন ক্লাসও দিই। রিভিশন ক্লাস কিন্তু পরিপাকেরটা অলরেডি আপলোড করা আছে, পুরো পরিপাক অধ্যায় রিভিশন ক্লাস অলরেডি আপলোড করা আছে, দেখতে পারো চাইলে। 2.5 ঘন্টা সর্বোচ্চ, 2.5 ঘন্টা পুরো পরিপাক চ্যাপ্টার শেষ। আমার তো এখানে 6 থেকে 7টা ক্লাস লাগবে, ওখানে 2.5 ঘন্টায় শেষ করে দিছি। ওটা তুমি দেখলে বুঝতে পারবা, তুমি যদি আগে থেকে দেখে রাখো, ওইভাবে আছে, ওইভাবে আছে, আগে থেকে দেখলে তুমি বুঝতে পারবা কোন কোন জায়গা থেকে সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসে, MCQ আসে। হ্যাঁ, তবে রুই মাছ আর হাইডার, রুই মাছ আর ঘাসফড়িংয়ে রিভিশন ক্লাস দিতে পারিনি, আসলে সময় পাচ্ছি না এটা রেকর্ড করার, কারণ বইয়ের কাজ নিয়ে খুব ব্যস্ত। একদিকে তোমাদের সিনিয়র ভাইয়াপুদের FRBর বই নিয়ে কাজ করতেছে, একদিকে তোমাদের সাইকেলের বই নিয়ে কাজ করতেছি। দুটো টার্গেট হচ্ছে জানুয়ারি ফার্স্ট উইক, এই জন্য পারতেছি না, বা দিয়ে দিব, টেনশন করো না, ঠিক আছে, টেনশন করো না। তো যেটা বলতেছিলাম যে আমি তোমাদের যতটুকু দরকার পরীক্ষার জন্য একদম সুন্দর করে গুছাই দিচ্ছি। আমার মনে হয় না অনলাইনে অন্য কোনো জায়গায় তুমি এতটা গুছানোভাবে কোনো কিছু পাবা, কি তোমাদের মনে হয় না এনাফ? এবং দেখো পরীক্ষার আগে এত বড় লেকচার দেখতে প্যারা হয়ে যায় না? পরীক্ষায় অনেক বড় লেকচার দেখতে প্যারা হয়ে যায় না বলো তো? পরীক্ষায় একটা ক্লাস, একটা চ্যাপ্টার হয়ে যায় 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 8-10 ঘন্টা 12 ঘন্টা হয়ে যায়, তখন খুব পেইন লাগে না? তখন আমি কি দিছি বলো তো, যাতে করে পরীক্ষার আগে পেইন না হয়? একটা চ্যাপ্টার 2 ঘন্টায় সর্বোচ্চ, 2 থেকে 2.5 ঘন্টা, ছোট হলে তো 1.5 ঘন্টায় শেষ। নগ্নবীজ আবৃতবীজ টিস্যু 1.5 ঘন্টায় শেষ, এবং 100% কমন পড়বে। দেখবা রিভিশন ক্লাস থেকে কমন পড়ে, রিভিশন ক্লাস থেকে কমন পড়ে। রুই মাছের প্র্যাকটিস শিট এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা। রিভিশন ক্লাস থেকে 100% কমন পড়ে, 100%। কলেজে 100% কমন পড়ে। রিভিশন ক্লাস থেকে কলেজে 100% কমন পড়ে, সৃজনশীল MCQ পড়ে। তাহলে বোর্ডে কি লেভেলে পড়বে বলো? ওকে, অনেক গপ্প হয়ে গেছে। তাহলে এইটা কনসেপ্টের জন্য জেনে রাখো। দেখো আমি এখান থেকে এই জন্য দাগাচ্ছি, আমি লিখতেছি না। খাদ্য ও পানি গলৎকরণ, তারপরে তুমি খাবারটাকে প্রথমে গিলবা, তারপরে পৌষ্টিক নালীতে খাদ্যের সঞ্চালন, খাবার পৌষ্টিক নালীর ভিতর দিয়ে আগাবে, অন্ননালীর ভিতর দিয়ে, ক্ষুদ্রান্তের ভিতর দিয়ে, পাকস্থলীর ভিতর দিয়ে আগাবে, ঠিক আছে? তারপরে খাদ্যের যান্ত্রিক পরিপাক, খাদ্যকে চাবাইবা, গিলবা, লালার সাথে মিশাবা। খাদ্যের রাসায়নিক পরিপাক, খাদ্য বিক্রিয়া করবে।
পরিপ্রেক্ষিত খাদ্য পানি পরিশোষণ। পরিশোষণ মানে কি? এখন ধরো তুমি খাবারটারে পরিপাক করে ফেললা, জটিলগুলো সরল হয়ে গেল। আমি একটু এখান থেকে তোমাদের ব্যাপারটা বুঝাই। তুমি খাবার পরিপাক করে ফেললা, শোষণ ব্যাপারটা তোমাদের বুঝাই। তুমি খাবারটা আবার পরিপাক করে ফেলছো, কোথায় পরিপাক হয়ে যাবে? ক্ষুদ্রান্তে এই খাবারগুলো পরিপাক হয়ে যাবে। অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে এখন গ্লুকোজ আছে, ক্ষুদ্রান্তের মধ্যে এখন অ্যামাইনো অ্যাসিড আছে, ক্ষুদ্রান্তের মধ্যে এখন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল আছে। এখন দেখো এটাকে তুমি যদি ক্ষুদ্রান্তের মধ্যে রেখে দাও তাহলে কি হবে বলো তো? এটাকে তুমি যদি ক্ষুদ্রান্তর মধ্যেই রেখে দাও, এই যে যেগুলো তুমি পরিপাক করলে এত কষ্ট করে, শর্করাগুলো গ্লুকোজ বানাইলা, প্রোটিনগুলো অ্যামাইনো অ্যাসিড বানাইলা, ফ্যাটগুলো ফ্যাটি অ্যাসিড বানাইলা, এগুলো যদি পরিপাক নালীর মধ্যে রেখে দাও তাহলে কি হবে বলো তো? হাগু হয়ে বের হয়ে চলে যাবে। তাহলে কোনো লাভ হইলো বলো? খাইলা আর যদি বাথরুম ভরে হাগলা তাহলে লাভ আছে? এটা এই জন্যই কি আমরা খেয়েছিলাম বলো? খাবো আর সব হাগু করে ফেলে দিব, এই জন্যই কি আমরা খাওয়া দাওয়া করেছিলাম? না, এই জন্য আমরা খাওয়া দাওয়া করি নাই। আমরা খাওয়া দাওয়া করছি যাতে করে এই খাবারটা কোষে পৌঁছায়। কোষে পৌঁছাতে গেলে কি করতে হবে? কে সারা দেহে সব কোষের মধ্যে এগুলোকে পৌঁছে দিতে পারবে বলো তো? কে 1 মিনিটে সারা দেহ ঘুরে আবার হাড়ের মধ্যে ফিরে আসে? কে বলো? কে? কোন সেই উপাদান আমাদের দেহের যে 1 মিনিটের মধ্যে 60 সেকেন্ডের মধ্যে হাত থেকে বের হয়ে সারা দেহে সব কোষ ঘুরে আবার হাতে ফিরে আসে? রক্ত। তাহলে কি করতে হবে? এই যে খাবার তুমি যেগুলো খাইছো, পরিপাক করছো, এইগুলা ধুইরা রক্তের মধ্যে পাঠাইতে হবে। কোথায়? ব্লাডে। ব্লাড তারপর যাতে এগুলোকে সারা দেহের মধ্যে কি করে দিতে পারে? ছড়াই দিতে পারে। কনসেপ্ট। তাহলে এই যে ক্ষুদ্রান্তের মধ্যে যে খাবারগুলো এখন পরিপাক হয়ে গেছে, শর্করা গ্লুকোজ হয়ে গেছে, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এগুলো হয়ে গেছে, এগুলোকে টাইনা এগুলো যদি পৌষ্টিক নালীর মধ্যে থেকে যায় তাহলে কি হবে বলো তো? যে খাবারগুলো তুমি খায় পরিপাক করলে এত কষ্ট করে, এত বিক্রিয়া করে, এগুলো যদি তোমার অন্ত্রের মধ্যেই থাইকা যায় তাহলে কি হবে? কি হবে বলো? 2 থেকে 4 ঘন্টা পরে হাগু হয়ে বের হয়ে যাবে। তার আগে এগুলোকে কি করতে হবে? উদ্ধার করতে হবে। উদ্ধার করে রক্তের মধ্যে টাইনা সারা দেহে পাঠাইতে হবে। এটাই হচ্ছে খাবারের শোষণ। বুঝছো এখন শোষণ কি জিনিস? ওরে ক্ষুদ্রান্তের মধ্যে রাখতে দেওয়া যাবে না, ওরে অন্ননালীর ভিতরে রাখতে দেওয়া যাবে না, টাইনা নিয়ে আসতে হবে, নিয়ে রক্তের মধ্যে পাঠাইতে হবে। এটাই হচ্ছে খাবারের শোষণ, এটাই খাদ্যবস্তুর শোষণ। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। তাহলে খাদ্য পানি পরিশোষণ, পরিশোষণ আর শোষণ একই জিনিস, এবং বর্জ্য বস্তু নিষ্কাশন। এখন সব তো আর তুমি শোষণ করবা না, কিছু জিনিস তো আছে যেগুলো আসলে কোনো কাজে লাগবে না, সেগুলো কি হবে? সেগুলো হাগু হয়ে বের হয়ে আসবে। সেগুলাই একদিনে গড়ে 135 গ্রাম, গড়ে 135 গ্রাম আর্দ্র মল হিসাবে বা হাগু হিসাবে আমাদের দেহ থেকে নির্গমন হবে প্রতিদিন, গড়ে গড়ে প্রতিদিন। তাহলে আমাদের দেহ থেকে গড়ে প্রতিদিন 135 গ্রাম আর্দ্র বা তরল মল আমরা নির্গত করি। এইগুলো সেই উপাদান যেগুলোর মধ্যে কোনো পুষ্টিকর জিনিস নাই। আর পুষ্টিকর জিনিস যা আছে তা শোষণ করছি, শোষণে রক্তে প্রবাহ করে দিছি। আমরা শোষণের মাধ্যমে আমরা কি করে দিছি? রক্তে প্রবাহ করে দিছি। এই হচ্ছে 6টা জিনিস। এখন এই 6টা জিনিস থেকে তোমার কি মনে হয় সৃজনশীল আসার মতো কিছু আছে বলো? এখান থেকে সৃজনশীল আসার মধ্যে কিচ্ছু নাই। তাহলে আমি কেন কনসেপ্ট লিখছি জানো? কনসেপ্ট লিখছি কারণ এই 6টা ক্যাটাগরির উপরেই অ্যাকচুয়ালি এই প্রথম 5টা ক্যাটাগরির উপর পুরো চ্যাপ্টার দাঁড়ায় আছে। আরও যদি সহজ ভাষায় বলি, এই 4টা ক্যাটাগরির উপর পুরো চ্যাপ্টার দাঁড়ায় আছে। এই 4টা টপিক নিয়ে পুরো চ্যাপ্টারের মধ্যে কথাবার্তা বলবে। ওকে, এই 4টা চ্যাপ্টারের উপর পুরো চ্যাপ্টার কথা বলবে। ক্লিয়ার? আসো নিচে আসো। সুষম খাদ্যের সংজ্ঞা। তোমাদের কি এখন কি আর এই বয়স আছে সুষম খাদ্যের সংজ্ঞা পড়বা? হ্যাঁ, এখন কি আর এই বয়স আছে সুষম খাদ্যের সংজ্ঞা পড়ার? যে সঠিক পরিমাণ শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ, পানি নিয়ে গঠিত কোনো খাবার ব্যক্তি স্বাভাবিক পুষ্টি ও প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তাকে সুষম খাদ্য বলে। এই বয়স এখন আছে আর পড়ার? নাই। তো এটা দাগাবা না, ক্লাস 3 থেকে পড়ে আসছো, আর দরকার নেই, বহুত হয়েছে, আর দরকার নেই। গাজী আজমল স্যার এবার অন্তত ছেড়ে দেন এই লাইন। তারপর দেখো এখান থেকে কিছু জিনিস লাগবে। শর্করার কাজ কি? দেহে শক্তি উৎপাদন আর কাজ করার ক্ষমতা দেওয়া। প্রোটিনের কাজ কি? দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, এনজাইম, হরমোন তৈরি করা। ফ্যাটের কাজ কি? সেম, তাপশক্তি উৎপাদন করা। ভিটামিনের কাজ কি? পুষ্টি এবং বৃদ্ধিতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় হেল্প করা।
খনিজ লবণের কাজ কি? দেহের বিক্রিয়া টিক্রিয়া নিয়ন্ত্রণ করা, আর পানি সবকিছুতে কাজে লাগে। এই পরিমাণ দরকার নেই, ঠিক আছে, দরকার নেই। তাহলে এখান থেকে আমার একটু পড়তে হবে, লিখে রাখো, মেমোরাইজ, মেমোরাইজ। এগুলো আসে, এগুলো আসে ভাই, আসে, এগুলো আসে, এগুলো আমি সাইডে নাই তো এই জন্য আমি এখান থেকে দিলাম, এগুলো আসে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে কেমনে মনে রাখবো, কেমনে মনে রাখবো? সহজ টেকনিক শিখি, সহজ টেকনিক শিখি। সকালবেলা উঠে ক্লান্ত লাগে, ভাত খাওয়ার পরে কি চলে আসে? শক্তি চলে আসে, রাইট? অনেক ক্লান্ত হয়ে গেলে কি খাইতে অ্যাড দেখায়, অ্যাডে কি বলে? দুপুরের গরমে ক্লান্ত হয়ে গেছেন, শরীর চলতেছে না, ডক 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 করে কি খান? গ্লুকোজ খান, তাহলে শক্তি চলে আসবে। তাহলে গ্লুকোজ কি? শর্করা। শর্করা কি করে? শক্তি দেয়। শর্করা কি করে? শক্তি দেয় এবং দেহের কর্মক্ষমতা দেয়। ভাত খাওয়ার সাথে সাথে, শর্করা খাওয়ার সাথে সাথে শরীরে শক্তি আসে। তেমনি ফ্যাটও একই কাজই করে, ফ্যাটও একই কাজই করে। যারা অনেক ফ্যাটি মানুষ তাদের শক্তি থাকে অনেক বেশি, তাপ শক্তি অনেক বেশি। আচ্ছা, প্রোটিন কি করে? একটু আগে একটা কথা বলছি, তুমি প্রোটিন খাবা, তোমার শরীরে প্রোটিন হবে। তুমি মাংস খাবা, তোমার শরীরে মাংস হবে। তাহলে সে কি করে? দেহের বৃদ্ধি, কোষের গঠন, ক্ষয়পূরণ এগুলা করে। কারণ আমরা দেখছি যে কোষ থেকে কোষ তৈরি করার সময় প্রোটিন লাগে, সাইক্লিন প্রোটিন থেকে শুরু করে সকল প্রোটিন লাগে। তাহলে কি তোমার দেহ গঠন করবে কে? প্রোটিন। আর ওটা মজার জিনিস বলি, এনজাইম মানেই হচ্ছে প্রোটিন, আর হরমোন বেশিরভাগই হচ্ছে প্রোটিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ভিটামিন। ভিটামিন কেমনে? ছোটবেলায় বলছে না, ভিটামিন খাওয়ান, ভিটামিন এ, আপনার বাচ্চা রাত কানা হবে না। ভিটামিন ডি এর অভাবে হাড় ক্ষয় হয়ে যাবে, বি এর অভাবে রিকেটস হবে না কি জানি হবে, সি এর অভাবে আপনার বাচ্চার মুখে ঘা হবে, পড়াইছে না? দেখো, ভিটামিন সি কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা জানো? করোনা যখন হয়েছিল তখন অনেক বেশি ফল খাইতে বলতো, ভিটামিন সি, ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তার মুখস্থ করার দরকার আছে, মনে রাখবা। পুষ্টি বৃদ্ধি তো করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা, এখানে মেনলি হচ্ছে এটা লাগে, রোগ প্রতিরোধ ক্ষমতা। পুষ্টি বৃদ্ধি না পড়লেও চলবে, পুষ্টি বৃদ্ধি তো এমনিই পারি, কারণ বেশি তো বাচ্চা গেলে ভিটামিন খাওয়াইছে আমাদেরকে। খনিজ লবণ দেহের এই পুষ্টি বৃদ্ধির থেকে যেটা মনে রাখবা, দেহের ক্রিয়া বিক্রিয়া, দেহের ক্রিয়া বিক্রিয়া, এই কথাটা অ্যাড করে রাখো, দেহের ক্রিয়া বিক্রিয়া এগুলোকে নিয়ন্ত্রণ করবে। খনিজ লবণ দেহের ক্রিয়া বিক্রিয়াকে প্রভাবক হিসেবে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। আর পানি তো লাগবেই, পানি তো পানি। তো আমাদের খাবার আরেকটা উপাদান আছে, হচ্ছে র্যাফেজ, আঁশ, দেয় নেই এখানে, দরকার নেই। তারপরে দেখো এনজাইম, এই এনজাইম টেনজাইম এখন পড়ার দরকার নাই, খালি এটা মনে রাখো, শর্করা দিন শেষে কিসে পরিণত হবে? গ্লুকোজে। প্রোটিন দিন শেষে কিসে পরিণত হবে? অ্যামাইনো অ্যাসিডে। ফ্যাট দিন শেষে কিসে পরিণত হবে? ফ্যাটি অ্যাসিডে, গ্লিসরল। এগুলো আমরা অলরেডি জেনে গেছি না? দরকার নেই আর। আর কোনটা কোথায় পাওয়া যায় এগুলো আমরা জানি, কোনটা কোথায় পাওয়া যায় এগুলো আমরা জানি। আচ্ছা, এগুলো এখন পড়ার দরকার নেই, পরে পড়বো, পরে পড়বো, এখান থেকে দাগানোর দরকার নেই, এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে। অটো, অটো, এগুলা অটো, এইগুলা অটো মুখস্থ হবে, এগুলা অটো মুখস্থ হবে, এগুলা, হ্যাঁ। আমার ক্লাস করবা, এগুলো অটো মুখস্থ হবে। এইসব এনজাইমের নাম থুক্কু থুক্কু করে পড়ার দরকার নাই, অটো মুখস্থ হয়ে যাবে। খালি এইটুকু জেনে রাখো কোথায়, যেমন ভাত, রুটি, চিনি, শাকসবজিতে শর্করা পাওয়া যায়, এগুলো বাচ্চা বাচ্চা জানে। মাছ, মাংস, দুধ, ডিম এগুলোর মধ্যে প্রোটিন পাওয়া যায়, বাচ্চা বাচ্চা জানে। তারপর তেল, মাখন, ঘি, চর্বি এগুলোতে ফ্যাট পাওয়া যায়, বাচ্চা বাচ্চা জানে। এগুলো মুখস্থ কোনো জিনিস, এগুলো মুখস্থ করে কোন কানায়? হ্যাঁ, ওকে ওকে। কি আজকে এখানে রাখবো? 1.5 ঘন্টা হয়ে গেছে। তোমরা বলো, আজকে তো কনসেপ্ট টসেপ্ট অনেক কিছু দিছি, তোমরা যদি বলো তাহলে আজকে এখানে ইস্তেগফার দিব। তবে কালকে কিন্তু অনেক পড়তে হবে, আজকে এ পর্যন্ত ইস্তেগফার, তাও আজকে কম পড়ি নেই, নেক্সট দিন কিন্তু অনেক পড়তে হবে। দাঁত পড়তে হবে, জিব্বা পড়তে হবে, লালা গ্রন্থি পর্যন্ত পড়তে হবে, নেক্সট দিন কিন্তু অনেক কিছু পড়তে হবে। আর পুরো স্লাইডটা আজকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পুরো স্লাইডটা আজকে দিয়ে দিব,
পরে যাতে তোমাদের কোনো প্যারা না হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করব, অল্প থাক। 6 থেকে 7টা ক্লাস লাগবে, 6 থেকে 7টা ক্লাস লাগবে পুরো চ্যাপ্টার শেষ হতে 1.5 ঘন্টা। 6 থেকে 7টা ক্লাস লাগবে, তার মানে 9 থেকে 10 ঘন্টার ক্লাস হবে। আর পুরো চ্যাপ্টারটা রিভাইজ করা আছে 2.5 ঘন্টায়, 2.5 ঘন্টায় পুরো চ্যাপ্টার রিভাইজ করা আছে। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো একটু বায়োমিশন গ্রুপে একটু জানাই করে দিও, একটু প্রমোশন করে দিও আমার। ঠিক আছে, কেমন ক্লাস লাগলো নোট টোট যদি করে থাকো তো করলে, নাহলে কেমন লাগলো স্ক্রিনশট টিনশট নিয়ে একটু বায়োমিশন ফেসবুক গ্রুপে জানাই দিও। ঠিক আছে, ঘাস ফিঙ্গার প্র্যাকটিস শিট দেওয়া আছে, ঘাস ফিঙ্গার প্র্যাকটিস শিট দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে রাখছি। টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করো নাই, এই ক্লাসের ক্যাপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঢুকে পড়ো টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলো। ক্লাসের পুরোপুরি আমি ক্লাসের লেকচার শিট দিয়ে দিই টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ক্লাসের ডেসক্রিপশনে ক্যাপশনেই দেওয়া আছে, ফেসবুক গ্রুপে এই ক্লাসের ক্যাপশনেই দেওয়া আছে, ক্লাসটা শেষ হওয়ার পরেই খুঁজে পাবা।